হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। প্রশংসা সেই মহান সত্তার, যার হাতে আমার প্রাণ। ভাইয়া, পরিশ্রম তোমাকে বিশ্বাসী বানাবে, আর বিশ্বাসীরা সর্বদাই বিজয়ী হবে। তুমি মনে রাখো, পরিশ্রম সফলতার চাবিকাঠি। যদি তুমি পরিশ্রম করতে থাকো, দুনিয়ার কোনো শক্তি নাই যে তোমাকে প্রতিহত করতে পারে। তো আজকের ক্লাসটা থাকবে চলো ওয়ার্ক এনার্জি পাওয়ার বা কাজ ক্ষমতা ও শক্তি। এই ক্লাসের সম্পূর্ণ টপিক গুলো আমরা রাখছি, পাশাপাশি প্রিভিয়াস এর আসা সবগুলো কোশ্চেন খুব সুন্দর মতো নোট ডাউন দিয়ে রাখছি। এই টপিক গুলো পড়ার পরেই আমরা সবগুলো কোশ্চেনের সমাধান করবো ইনশাল্লাহ। খুব সুন্দর এবং স্মার্ট সমাধান থাকবে। আর এই এ লেভেল ফিজিক্স আমি তো তোমার আগেই জানাই রাখছি, এ লেভেল ফিজিক্স, আমি স্টুডেন্ট অফ এ লেভেল ফিজিক্স। তো এই এ লেভেল ফিজিক্স যদি তুমি শিখতে চাও, তবে ডেফিনেটলি পুরো ক্লাসটা ধরে আমাদের সাথে থাকতে হবে। পাশাপাশি ভাই, আমাদের সবগুলো কোর্স অলরেডি রানিং, কোর্সের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো তোমাকে কি করতে হবে, খুব সুন্দর মতো ক্লাসটাকে শেয়ার দিতে হবে, পাশাপাশি আমাদের ক্লাসটাতে কন্টিনিউ থাকতে হবে, যাতে করে তুমি সবগুলো জিনিসপত্র শিখতে পারো। আর ইনশাআল্লাহ এই বোর্ড কোশ্চেনে তোমার যে কোশ্চেনটা অলরেডি আসবে 100% কমন থাকবে তোমার। আই বিলিভ, আমি বিশ্বাস করি যে তোমার পরীক্ষার হলে যে কোশ্চেনটা আসবে ইনশাআল্লাহ সেটা 100% কমন থাকবে এবং থাকবে। তো চলো আর কথা না বাড়িয়ে এগিয়ে যাবো আমরা আমাদের ফাইনাল লক্ষ্যে। প্রথম যে টপিকটা আমরা রাখছি সেটা হচ্ছে ওয়ার্ক বা কাজ। ওয়ার্ক, প্রথম টপিক কাজ। কাজ, কাজ বা ওয়ার্ক। ওয়ার্ক, ফিজিক্যালি ওয়ার্ক ডান। ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি? ডব্লিউ। ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো এই ওয়ার্ককে কিভাবে প্রকাশ করা হয়? ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইনটু এস, এফ ডট এস। এই এফ হচ্ছে ভেক্টর রাশি, তো এফ বল একটা ভেক্টর, তো বলের উপরে একটা অ্যারো দিয়ে রাখছি আমরা, এফ ডট এস। তো বড় হলে তোমাকে এস এর পরিবর্তে লিখতে হবে হচ্ছে এক্স। এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো এই সমীকরণে কোনটারে কি বলে? এই ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে কাজ, কাজ। এই এফ অ্যাপ্লাইড ফোর্স, যে পরিমাণ বল আমরা প্রয়োগ করছি, বল। আর এই এস, এস হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, সরণ। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে চলো আমরা ভিজুয়ালাইজিং করি। লেটস সে আমাদের কাছে একটা বস্তু আছে, তো এই বস্তুর উপরে যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি, এফ অ্যাপ্লাইড ফোর্স, এফ, এতে করে বস্তুটি কিছু পরিমাণ সরবে। লেটস সে বস্তুটি এস পরিমাণ সরে, এস তে ডিসটেন্স, এস পরিমাণ সরে শুরুতে বস্তুটি ছিল এই অবস্থানে এবং এর পরে বস্তুটি পৌঁছাইছে বি অবস্থানে, বি। তো এই যে বস্তুটা কি পরিমাণ কাজ করছে অ্যাকচুয়ালি এই জায়গায়, এ থেকে বস্তুটি বিতে যেতে কি পরিমাণ কাজ করছে? ডাব্লিউ। এই ডাব্লিউ এর পরিমাণ কত? এই বল, পাশাপাশি বল প্রয়োগে কতটুকু সরণ হয়েছে, অ্যাপ্লাইড ফোর্স ইনটু এই বল প্রয়োগে সরণের পরিমাণটাই হচ্ছে কৃত কাজ। এই যে ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কতটুকু বল প্রয়োগ করছি, বল ইনটু সরণ। বল পাশাপাশি বল প্রয়োগের সরণ, বল এবং সরণের গুণফলটাই হচ্ছে কৃত কাজ বা ওয়ার্ক ডান, ফিজিক্যালি ওয়ার্ক ডান বা কৃত কাজ। বুঝতে পারছি সোফার? সবার কিন্তু বোঝা উচিত। তো বিষয়টা কি হয়েছে, যে লেটস আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুটা এ থেকে বিতে পৌঁছাইছে, এ থেকে বিতে পৌঁছাইছে কিসের কারণে? অ্যাপ্লাইড ফোর্সের কারণে। তো এই অ্যাপ্লাইড ফোর্স যদি আমরা এর উপরে প্রয়োগ করি, এতে করে বস্তুটি কিছু পরিমাণ সরছে, এস পরিমাণ। তো এস পরিমাণ সরার জন্য বস্তুটি কি পরিমাণ কাজ করছে, বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং বল প্রয়োগে কতটুকু সরণ হইছে, এই বল এবং সরণের গুণফলটাই হচ্ছে কৃত কাজ বা ফিজিক্যালি ওয়ার্ক ডান। সোফার বুঝতে পারছি? ক্লিয়ার? এটাকে প্রকাশ করা হয় কিভাবে? W F ডট S, বল ইনটু সরণ। এই বল হচ্ছে ভেক্টর রাশি, তাই ওর উপরে আমরা একটা ডট দিয়ে রাখছি বা অ্যারো দিয়ে রাখছি। আমি কিন্তু তোমার এই ভেক্টর সবকিছু সুন্দর মতো এর আগের ক্লাসে পড়াইছি। ভেক্টর, সমতলীয় ভেক্টর, হারম্যাথ চ্যাপ্টার নাম্বার 12 সমতলীয় ভেক্টরে আমরা এই সবকিছু পড়ছি, যে সরণ, এই ভেক্টর, বল, ভেক্টর, এইগুলো কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি সব সুন্দর মতো খুব আমরা শিখাইছি। তো এই সমীকরণে কোনটারে কি বলে? এই ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক, কাজ, এফ হচ্ছে ফোর্স, আর এস হচ্ছে সরণ। তো ভাইয়া যদি আমরা এই জায়গায় থেকে একটা ম্যাথ করতাম, লেটস আমরা এই বস্তুর উপরে অ্যাপ্লাইড ফোর্স 10 নিউটন বল প্রয়োগ করছে, এতে করে বস্তু 2 মিটার সরণ হয়েছে।
এই জায়গায় কাজ কত হয়েছে, কাজ ডাব্লিউ, ভেরি সিম্পল, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। কতটুকু বল প্রয়োগ করছি, এতে করে বস্তুটি কতটুকু সরণ হয়েছে, বল প্রয়োগ করছি কত 10 নিউটন ইন্টু সরণ হয়েছে এস 2 মিটার, গুণ করলে কত হয় 2 ইন্টু 10, তার মানে 20। বলের কাজের একক কি, এই জায়গায় থেকে দেখো, বলের একক নিউটন আর সরণের একক কি মিটার, তার মানে কি নিউটন মিটার। এই গেল কাজের একক নিউটন মিটার, বলের একক কি নিউটন আর এস এর একক কি সরণের একক মিটার, নিউটন মিটার। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। সোফার ক্লিয়ার, এই গেল প্রথম টপিক। বাট যদি আমাদের কাছে একটা গ্যাস বেলুন থাকতো, গ্যাস বেলুন, এটা ছিল কঠিন বস্তুর ক্ষেত্রে, বাট যদি গ্যাস বেলুন থাকতো, গ্যাস বেলুন, তো গ্যাস বেলুনের ক্ষেত্রে কি হইতো, তো লেটস সে আমাদের কাছে একটা গ্যাস বেলুন আছে, গ্যাস, তো এই বেলুনের উপরে তুমি এক পরিমাণ বল প্রয়োগ করছো, এতে করে বেলুনটার এক্স পরিমাণ সরণ হয়েছে, এইটা কি কোনো ভ্যালিড কিছু হয়েছে? তুমি একটা বেলুন, এই বেলুনের উপরে এক পরিমাণ বল প্রয়োগ করছো, এতে করে বস্তুটি এক্স পরিমাণ সরণ হয়েছে। ভাইয়া দেখি তো আমাদের ক্লাসের কি খবর, অ্যাকচুয়ালি সবকিছু ঠিকঠাক আছে কিনা, একবার রিচেক দেওয়া উচিত। হ্যালো, ওকে, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা এগিয়ে যাই, ধারাবাহিকতা অব্যাহত রেখে এগিয়ে যাবো ইনশাল্লাহ সামনের দিকে। একটা গ্যাস বেলুন আছে, এই গ্যাস বেলুনের উপরে আমরা এক পরিমাণ বল প্রয়োগ করছি, এতে করে বেলুনটির এক্স পরিমাণ সরণ হয়েছে, এটা কোনো ভ্যালিড কিছু হয় নাই। তো অ্যাকচুয়ালি কি হয়, তো এই গ্যাস বেলুন থেকে চারদিক থেকে চেপে ধরা হয়, এই গ্যাস বেলুনকে যদি আমরা চারদিক থেকে চেপে ধরি, গ্যাস বেলুনকে যদি আমরা চারদিক থেকে চেপে ধরি, এতে করে বেলুনটির কিছু পরিমাণ আয়তন কমে। তো লেটস সে বস্তুটি শুরুতে আয়তন ছিল ক্যাপিটাল বি, এবং গ্যাস চারদিক থেকে চেপে ধরার কারণে আয়তন কিছু পরিমাণে কমছে, আয়তন কমে এখন হয়েছিল ভি প্রাইম। এই যে আয়তনের কতটুকু পরিবর্তন হয়েছে, আয়তনের পরিবর্তন ডেল ভি ইজ ইকুয়াল টু হচ্ছিল ক্যাপিটাল ভি মাইনাস হচ্ছিল ভি প্রাইম, অথবা এই ডেল ভি কে এর পরিবর্তে তুমি লিখতে পারো স্মল ভি ইজ ইকুয়াল টু হচ্ছিল ক্যাপিটাল ভি মাইনাস হচ্ছিল ভি প্রাইম, ভি প্রাইম। তো গ্যাস বেলুনের উপরে যদি আমরা বল প্রয়োগ করি, এতে করে বেলুনের আয়তনের চেঞ্জ হয়, কতটুকু আয়তনের চেঞ্জ হয়েছে, এই জায়গায় থেকেই না আমরা কাজটাকে বের করতে পারবো। তো বাট এই জায়গায় থেকে অ্যাকচুয়ালি কাজটাকে কিভাবে মেজারমেন্ট করা হয়, তো লেটস সে ওই সূত্র থেকে W ইজ ইকুয়াল টু হচ্ছে F ইনটু S। এই F কে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা ভাগ করাই, F বাই A ইনটু এই ক্ষেত্রফল, সরণকে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা গুণ করাই S ইনটু A, তাইলে দেখো তো এই যে বল বাই ক্ষেত্রফল, এই যে সাইড নোট দিচ্ছি আমরা, বল বাই ক্ষেত্রফল, এটারে প্রকাশ করা হয় কি দ্বারা, প্রেসার, বল বাই ক্ষেত্রফল মানে কি চাপ, আর ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য এস ইনটু এ, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য কি হয় আয়তন, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য আয়তন, তার মানে বল বাই ক্ষেত্রফল হচ্ছিল পি, আর ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য হচ্ছিল আয়তন বি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইনটু ভি। প্রথম কেসে আমরা সূত্র পাইছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইনটু এস, আর এইবার আরো একটা সূত্র পাইছি আমরা W ইজ ইকুয়াল টু P ইনটু V। এই কেসে কোনটারে কি বলে, এই সমীকরণে W তো কৃত কাজ, কাজ, P, P হচ্ছিল চাপ, কতটুকু প্রেসার আমরা প্রয়োগ করছি এই বেলুনের উপরে, আর V, V হচ্ছিল কতটুকু আয়তনের পরিবর্তন হয়েছে, এই যে ক্যাপিটাল V স্মল v, পরিবর্তিত আয়তন বা আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন, সোফার বুঝতে পারছো বিষয়টা, যে একটা বেলুন, গ্যাস বেলুন আছে, ওই গ্যাস বেলুনকে আমরা চারদিক থেকে চেপে ধরছি, কতটুকু বলে, এই চারদিক থেকে পি পরিমাণ বলে, এই যে প্রেসার অ্যাপ্লাইড ফোর্স, এই জায়গায় কি ছিল প্রেসার, তো এই জায়গায় বল দিলে বেলুনটি এক্স পরিমাণ সরণ হয়েছে, এটা তো কোনো ভ্যালিড কিছু হয় নাই।
মেইনলি হয়েছে কি যে আমরা এই বেলুনের উপরে গ্যাস বেলুনকে চারদিক থেকে চেপে ধরছি, এতে করে বেলুনটা কি হয়েছে, কিছু পরিমাণ আয়তনের চেঞ্জ হয়েছে। এই আয়তনের চেঞ্জ কতটুকু হয়েছে, ডেল ভি ইকুয়াল টু, শুরুতে আয়তন ছিল ক্যাপিটাল ভি, চাপ দিয়ে ধরার পরে আয়তন কমে হয়েছে ভি প্রাইম। তো কতটুকু কমছে আয়তন, সেই পরিমাণটা হচ্ছিল ডেল ভি ইকুয়াল টু ভি মাইনাস হচ্ছিল ভি প্রাইম। এই ক্ষেত্রে আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, অ্যাকচুয়ালি এই বেলুন চারদিক থেকে চেপে ধরার কারণে কতটুকু কাজ হয়েছে, এই কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, বল ইন্টু সরণের গুণফল হচ্ছিল কাজ। তো এই জায়গায় অ্যাপ্লাইড কৃত ফোর্স, বলকে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা ভাগ করাই, পাশাপাশি সরণকে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা গুণ করাই, তাইলে কি থাকে, অ্যাকচুয়ালি দেখো তো এই জায়গায় বলতে পারো ভাই কিভাবে আপনি এই জিনিসটা আনলেন। তো দেখো তো এফ বাই এ ইন্টু এস ইন্টু এ, তার মানে এস এস কাইটা গেলে তো শুধুমাত্র এফ এসই থাকে, এ আর এ কাইটা দিলে তো এফ এসই থাকে, তো সেম জিনিসে দাঁড়ায়, এ আর এ কাইটা দিলে তো এফ ইন্টু এস ই দাঁড়ায়। তো অ্যাকচুয়ালি কারবারটা কি হয়েছে এই জায়গায়, অ্যাকচুয়ালি কারবারটা হয়েছে বল বাই ক্ষেত্রফল কি প্রেসার, আর ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য হচ্ছিল কি আয়তন। তার মানে ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু বি, ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু বি, চাপ ইন্টু আয়তনের গুণফলই হচ্ছিল কৃত কাজ। কোন ক্ষেত্রে, গ্যাস বেলুনের ক্ষেত্রে। যদি গ্যাস বেলুনকে যদি আমরা চারদিক থেকে চেপে ধরি, এতে করে গ্যাস বেলুনের কিছু পরিমাণ আয়তনের চেঞ্জ হয়, আর এই জায়গায় কি পরিমাণ কাজ হয়, সেই কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু বি। তো ভাই এইবার সূত্র হচ্ছিল আমাদের কাছে দুইটা চলে আসছে, একটা হচ্ছিল ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, আর একটা হচ্ছিল ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু বি। কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করব। তো যখন তোমাকে কঠিন বস্তু দেওয়া থাকবে, কঠিন বস্তুর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করছো, এতে করে বস্তুটির এস পরিমাণ সরণ হয়েছে, এই বল এবং সরণের গুণফলটাই হবে হচ্ছিল কৃত কাজ। আর যদি গ্যাস বেলুন হয়, তখন ওর উপরে তুমি কি পরিমাণ বল প্রয়োগ করো, চাপ দিছো, প্রেসার দিছো, এতে করে বস্তুটির আয়তনের কতটুকু পরিবর্তন হয়েছে, এই প্রেসার এবং আয়তনের পরিবর্তনের গুণফলটাই হবে হচ্ছিল কৃত কাজ। এই গেল সোফার কাজের মোট কনসেপ্ট। সোফার কাজের মোট কনসেপ্টটা বুঝতে পারছি। তো আমাদের সাথে কয়জন আছে? ওকে, এই গ্যাস বেলুনের কারবারটা আমরা মোট বুঝতে পারছি সোফার, ইনশাল্লাহ। চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো লেটসে আমাদের কাছে এই জিনিসপত্রগুলোর ওভারঅল সবকিছু বুঝতে পারছি সোফার। তো যদি বুঝতে পারি, তবে চালিয়ে যাবো আমরা দ্বিতীয় টপিক, স্প্রিং বল দ্বারা কাজ। স্প্রিং বল দ্বারা কাজ ভাই মুছে দেবো। বুঝতে পারছি সোফার বিষয়টা কি হয়, যে কোন একটা বস্তু আছে, ওর উপরে আমরা পরিমাণ বল প্রয়োগ করছি, এতে করে বস্তুটির এস পরিমাণ সরণ হয়েছে। কতটুকু কাজ হয়েছে, অ্যাপ্লাইড কৃত ফোর্স এবং ফোর্সের পরিমাণ কতটুকু সরণ হয়েছে, বল এবং সরণের গুণফলটাই হচ্ছিল কৃত কাজ। এই গেল সোফার প্রথম কনসেপ্ট। এবার দ্বিতীয় কনসেপ্ট থাকবে হচ্ছিল স্প্রিং বল দ্বারা কাজ। স্প্রিং, কোন একটা স্প্রিং আছে, স্প্রিং এর উপরে যদি আমরা টেনশন ফোর্স অথবা টান বল দেই, তাহলে সেই ক্ষেত্রে বলটায়, এই স্প্রিংটায় কি পরিমাণ কাজ করবে। স্প্রিং বল দ্বারা কাজ, স্প্রিং স্প্রিং বল দ্বারা কাজ, স্প্রিং বল দ্বারা কাজ, স্প্রিং বল দ্বারা কাজ। তো লেটসে আমাদের কাছে একটা স্প্রিং আছে, স্প্রিং বল দ্বারা কাজ। তো এই স্প্রিং কে যদি আমরা টান দেই, এই যে একটা দৃঢ় অবলম্বনের সাথে যদি আমরা স্প্রিং কে আটকায় আর যদি টান দিতে থাকি, স্প্রিংটা লেটসে কিছু পরিমাণ এই দিক পরিমাণ সরে, এই জায়গায় স্প্রিং এর উপরে কি পরিমাণ ফোর্স আমরা দিছি, অ্যাপ্লাইড ফোর্স এর পরিমাণ ছিল এফ। এই ক্ষেত্রে এই যে স্প্রিং, যে বলটা প্রয়োগ করছি আমরা এই জায়গায়, স্প্রিং দ্বারা বল কত, স্প্রিং বল ইকুয়াল টু হচ্ছিল মাইনাস কে ইন্টু এক্স, এফ ইকুয়াল টু মাইনাস স্প্রিং বল, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কেন এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই জায়গায় মাইনাস কেন, কারণ স্প্রিং এর প্রত্যয়নী বল বিপরীত দিকে কাজ করে। তাই দেখো তো, যদি আমরা স্প্রিংটিকে টান দিই এই দিক বরাবর, সামনের দিক বরাবর, তো স্প্রিং এর প্রত্যয়নী বল কাজ করবে কোন দিকে, ডেফিনেটলি বিপরীত দিক বরাবর, তাই না? তো স্প্রিং বল দ্বারা, স্প্রিং বল ইকুয়াল টু হচ্ছিল এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তো এটা তো ভেরিয়েবল না, সরি, এটা তো একটা কনস্ট্যান্ট ফোর্স না, এটা তো হচ্ছে একটা ভেরিয়েবল ফোর্স। তো যদি ভেরিয়েবল ফোর্স হয়, তাহলে এই ক্ষেত্রে পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করার ফর্মুলা কি, ইন্টিগ্রেশন
বোথ সাইড ইন্টিগ্রেশন, তুমি একটাকে মুছে দিতে পারো, ইন্টিগ্রেশন এফ ডিএক্স, এফ ডিএক্স। তো এই এফ এর পরিবর্তে বসাও কে এক্স ডিএক্স, কে এক্স ডিএক্স। তো কে এক্স ডিএক্স করলে কি হয়, কে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কোনো ইন্টিগ্রেশন হয় না, তার মানে কি ইন্টিগ্রেশন এক্স ডি এক্স, এক্স রে করলে কি হয় এক্স স্কয়ার বাই 2, তার মানে হাফ কে এক্স স্কয়ার। সোজা কথা, তোমার এত কিছু মনে রাখার কোনো দরকার নাই, তুমি ছোটবেলার জিনিসপত্র, এইটা আমি তোমার শিখাইতাম না, বাট একটু প্রমাণ করায় রাখছি সোফার, যাতে তুমি খুব সুন্দর মতো বুঝতে পারো। তো স্প্রিং বল দ্বারা কাজ, স্প্রিং বল দ্বারা কাজ W is equal to হাফ কে এক্স স্কয়ার। তো এই জায়গায় কোনটারে কি বলে, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং দুর্বক, স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট। এক্স হচ্ছিল সরণ, কতটুকু সরণ হয়েছে এই ক্ষেত্রে, এক্স হচ্ছিল সরণ বা ডিসপ্লেসমেন্ট, সরণ, আর হাফ তো পুরোটাই কনস্ট্যান্ট। আর এই ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছিল ফিজিক্যালি ওয়ার্ক ডান বা কৃত কাজ। এই ডাব্লিউ এর পরিচয় কি, কাজ। তো ভাইয়া তোমার এই জিনিসটা মাথায় নেওয়ার কোনো দরকার নাই, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। বলতে পারতে ভাইয়া এটা তো আমি পারি না, অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমার নাই, আমি শুধু তোমার প্রমাণটা দেখাইছি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, এই জিনিসটা কিভাবে আছে, এই স্প্রিং বল, স্প্রিং বল তো একটা ভ্যারিয়েবল, এটা একটা পরিবর্তনশীল বল, আর পরিবর্তনশীল বল দ্বারা কি তো কাজ ইন্টিগ্রেশন এফ ডিএক্স, এই জায়গা থেকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি খুব সুন্দর একটা ফর্মুলা পাও, হাফ কে এক্স স্কয়ার। তো তুমি সোজা সাপটা মনে রাখো যে স্প্রিং বল দ্বারা কাজ হচ্ছিল হাফ কে এক্স স্কয়ার। যদি স্প্রিং বল দ্বারা কাজ হাফ কে এক্স স্কয়ার হয়, তো এই সূত্রটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এই যে প্রথম অবস্থা এটাকে বলা হচ্ছিল এক্স নট বা আদি সরণ। তো যদি স্প্রিংটাকে আমরা এই অবস্থান থেকে, শুরুতে সে ছিল এই অবস্থানে, এই অবস্থান থেকে টান দিয়ে যদি আমরা বিতে নেই, এই যে শুরুতে যে অবস্থান এটা ছিল এই অবস্থান, এই অবস্থানে ছিল কত এক্স নট, এটাকে বলা হচ্ছিল সাম্য অবস্থা, সাম্য অবস্থা, সাম্য, সাম্য অবস্থা থেকে যদি আমরা টান দিয়ে এই বস্তুটাকে এক্স ওয়ান পরিমাণ সরাই, এক্স ওয়ান পরিমাণ সরিয়ে এ থেকে বিতে নিয়ে আসি, তো এই ক্ষেত্রে কৃতকাজ কত হয়েছে, তো তোমাকে মনে রাখতে হবে এই যে এক্স, এই এক্স এর পরিচয় হচ্ছিল সাম্য অবস্থা হতে সরণ, সাম্য অবস্থা হতে সরণ, সাম্য অবস্থা হতে সরণ। তো এক্স এর পরিচয় কি, এক্স এর পরিচয় হচ্ছিল সাম্য অবস্থা হতে সরণ। তো টান দেওয়ার পর সাম্য অবস্থা থেকে সে কতটুকু সরছে, সাম্য অবস্থাকে কি বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম, টেনশন ফোর্স প্রয়োগ করতে আমরা ইকুইলিব্রিয়াম থেকে সে কতটুকু সরছে, এইটাকে বলা হচ্ছে সাম্য অবস্থা হতে সরণ। এই গেল এক্স এর পরিচয়, এক্স। তো মেইনলি কখন আসলে এই সূত্রটা কাজ করে, এই সূত্রটা ঠিক তখনই কাজ করে যখন সাম্য অবস্থা থেকে এক্স অন পরিমাণ সরানো যায়। বাট যদি বস্তুটা আগে থেকেই এই বি অবস্থানে ছিল, আমরা ওরে টান দিয়ে আরো বেশি কিছু দূরে নিয়ে গেছি, শুরুতেই সে বি অবস্থানে ছিল, এই স্প্রিংটাকে টান দিয়ে আমরা এই অবস্থানে নিয়ে আসছি, তার প্রথম অবস্থান সাম্য অবস্থা ছিল এ এক্স নট, তো আমরা এর এক্স অন পরিমাণ সে আগে থেকেই সরে বি অবস্থানে ছিল, তো এর আমরা আরো কিছু পরিমাণ ফোর্স দিয়েছি, ফোর্স দিয়ে এর আমরা এক্স টু পরিমাণ সরিয়ে নিয়ে আসতে হচ্ছিল সি অবস্থানে। তো এ থেকে সি অবস্থানে নিতে কৃত কাজ কত, কৃত কাজ কত, তাই না? টোটাল ডিস্টেন্স সে কতটুকু অতিক্রম করছে সাম্য অবস্থা থেকে এ থেকে সি পর্যন্ত, এই পুরো ডিস্টেন্সটা কিন্তু সে কভার করছে। কিসের জন্য, এই জায়গায় এই যে স্প্রিংটা লম্বা হয়েছে কিসের জন্য, এর উপরে কিন্তু আমরা বল প্রয়োগ করছি এফ, এই এফ এর কারণেই কিন্তু স্প্রিংটা অ্যাকচুয়ালি বড় হয়েছে, লম্বা হয়েছে। তুমি কিন্তু স্প্রিং দেখছো, স্প্রিংকে যদি টান দেওয়া যায় তাহলে সে বড় হয়। এরপরে তুমি হুকের সূত্র দেখবে, হুক স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। সে কি বলছেন, যদি একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত টান দেওয়া যায় তবেই সেটা পুনরায় আবার ফিরে যেতে পারে। যদি তুমি টান দিয়ে একদম স্প্রিংকে লম্বা করে ফেলো তাহলে তার স্প্রিং এর কোনো বিশেষত্ব থাকে না। তো তোমাকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কাজ করতে হবে, সেইটাকেই বলে হচ্ছে স্থিতিস্থাপক সীমা বা একটা রেঞ্জ বা লিমিট, তাই না? তো এই যে আমরা টান দিছি একটা স্প্রিংকে, এক্স থেকে শুরুতেই সে কিছু পরিমাণে সরেছিল, এক্স অন পরিমাণ সরে বি অবস্থানে ছিল, তো আমরা এই বি অবস্থান থেকে টান দিয়ে সি অবস্থানে নিছি, এই অবস্থানে তার কৃত কাজ কত, এই অবস্থানে কৃত কাজ বের করার ফর্মুলা কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এক্স
ফাইনালের স্কোয়ার মাইনাস হচ্ছিল এক্স ইনিশিয়াল স্কোয়ার। এক্স ফাইনালের স্কোয়ার কি, সর্বশেষ আমরা যেই জায়গায় নিয়েছি পরিবর্তনটা এই জায়গায় মেজার করা হয়েছে, যে এক্স ফাইনাল, ফাইনাল মানে যে সর্বশেষ যে অবস্থানে নিয়েছে, আর এক্স ইনিশিয়াল মানে যে অবস্থান হতে নেওয়া হয়েছে। এক্স ইনিশিয়াল কি, সে ছিল হচ্ছিল বি অবস্থানে, আর বি অবস্থান থেকে নিয়েছি কোথায় আমরা, একদম সি অবস্থানে, তাই না? সে শুরুতে কোথায় ছিল আর আমরা টার্ম দেশে কোথায় নিয়েছি, এই এক্স ইনিশিয়াল। এক্স ইনিশিয়াল মানে হচ্ছিল আদি, আদিতে সে কোথায় ছিল বা শুরুতে কোথায় ছিল। আমি পরিচয়টা একটু সুন্দর মতো লিখে দেই। এক্স ইনিশিয়াল মানে সে শুরুতে কোথায় ছিল, শুরুতে যে অবস্থানে অবস্থানে থাকে। আর এই এক্স ফাইনাল, এক্স ফাইনাল মানে কি, টার্ম দেওয়ার পরে আমরা যে অবস্থানে নিয়ে আসছি। এক্স ফাইনাল মানে কি, টার্ম দেওয়ার পরে সে যে অবস্থানে আসছে, শেষে সে শেষ পর্যন্ত সে যে অবস্থানে আছে, শেষ অবস্থান। এক্স ফাইনাল, ফাইনাল মানে তো আমরা জানি এর বাংলা কি, এক্স ফাইনাল বাংলা হচ্ছিল শেষ অবস্থান বা আদি অবস্থা। প্রথমটাকে বলা হচ্ছিল এক্স ইনিশিয়াল বা আদি অবস্থা, এক্স ফাইনাল মানে কি শেষ অবস্থাতে। শুরুতে সে কোথায় ছিল এবং এই এফ পরিমাণ বল দিয়ে আমরা কোথায় পর্যন্ত নিয়ে আসছি, সে শুরুতেই কতটুকু সরে ছিল, এই বি পরিমাণ এক্স ওয়ান পরিমাণ, আমরা তারপরে কতটুকু সরাইছি, এক্স টু পরিমাণ। এই জায়গায় যদি আমি মান দিয়ে দিই, স্টুডেন্ট অ্যাকচুয়ালি কোথায় ভুল করবে, আমি জানি স্টুডেন্ট কোথায় ভুল করবে। চলো আমরা এই মানটাকে দিয়ে দেই। লেটস সে সে এক্স ওয়ান কতটুকু সরেছিল শুরুতেই, 3 মিটার। এরপরে আমরা আরো এক্স টু কতটুকু সরাইছি, 2 মিটার। শুরুতে সে সরেছিল ছিল 10 মিটার, আমরা এরপরে একে 2 মিটার সরাইছি। তো স্টুডেন্ট কি করবে, আমি জানি যে সে বসাবে হাফ এক্স ফাইনালের স্কোয়ার, সে আমরা কতটুকু নিয়েছি 2 মিটার, সে 2 এর স্কোয়ার বসাবে, মাইনাস এক্স ইনিশিয়াল কত, সে আগে থেকে সরেছিল ছিল 3 মিটার, 3 এর স্কোয়ার বসাবে, হাফ কে। স্প্রিং কনস্ট্যান্টের মান তোমাকে দেয়া থাকবে, কোশ্চেনে গিভেন থাকবে, কোশ্চেনে অলরেডি গিভেন থাকবে স্প্রিং কনস্ট্যান্টের মান কত। যে কোনো স্প্রিং নিয়ে কাজ করলে স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক কোশ্চেন কর্তা কোশ্চেনে দিয়ে রাখবেন। তো এই জায়গায় কথা হচ্ছে স্টুডেন্ট তো কেই বসাবে আমরা, ঠিক আছে, বাট সে কি করবে, 2 এর স্কোয়ার থেকে 3 এর স্কোয়ার বিয়োগ করে বসাবে। তার মানে ফলাফল কত হবে দেখো তো, যে 2 দুগুণী কত হয় 4, মাইনাস হচ্ছিল 3 তিরিক্ষে 9, তার মানে ফলাফল আসবে কত, নেগেটিভ 5। তো সবগুলো গুণ করার পর তার অ্যাকচুয়াল ফলাফল আসবে হচ্ছিল নেগেটিভ নেগেটিভ। তো এই তো করলা ভুল, কেন করলা ভুল, তো আমি তো তোমার লেক্সের পরিচয় দিয়ে রাখছি সাম্য অবস্থা হতে সরণ, তোমাকে সবগুলো সরণকে কাউন্ট করতে হবে সাম্য অবস্থা হতে। তো দেখো তো তুমি এই যে এক্স ফাইনালের যে দূরত্বটা বসাইছো, এই এক্স ফাইনালের দূরত্ব কত বসাইছো, 2। তো অ্যাকচুয়ালি কি এই জায়গায় 2 হবে, ডেফিনেটলি না। কেন 2 হবে না, এক্স ফাইনাল সে সাম্য অবস্থা থেকে সে টোটাল কতটুকু সরছে, সাম্য অবস্থা কোনটা ছিল, এই যে এক্স নট, শুরুতে সে যে অবস্থানে ছিল এটাকে বলা হচ্ছিল সাম্য অবস্থা, এ অবস্থান। তো এই অবস্থান হতে সি অবস্থানের মোট দূরত্ব কত, এই এক্স ওয়ান প্লাস এক্স টু। দেখছো না, এ থেকে সি এর দূরত্ব এসি, এসি ইজ ইকুয়াল টু কত, এ বি প্লাস বিসি। অনেকটা ম্যাথ করি আমরা। এসি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু কত, এ বি প্লাস বিসি। তো এসি ইজ ইকুয়াল টু কত, এক্স ওয়ান, এসি ইজ ইকুয়াল টু কত, পুরো দূরত্ব এক্স, পুরো দূরত্ব যদি এক্স হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু, তাই না? এই এক্স ফাইনাল, এইটাই তো এক্স ফাইনাল। তো এই এক্স ফাইনাল ইজ ইকুয়াল টু কত হয়, এক্স ফাইনাল ইজ ইকুয়াল টু চলো এক্স ওয়ান প্লাস এক্স টু। সোফার বসায় দাও এই জায়গায়, এক্স ওয়ান প্লাস এক্স টু কত হয়, 3 যোগ 2 5, হাফ কে 5 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, তাই না? এইবার তুমি দেখো ফলাফলটা কত আসে। তো তুমি আগের বার বসাইতে কত, শুরুতে প্রথমবার তুমি বসাইতে কত, 2 এর স্কোয়ার, আর এইবার বসাইতে কত, 5 এর স্কোয়ার। ডেফিনেটলি 2 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার কিন্তু সেম জিনিস না, তাই না? তো এইভাবে তোমাকে মেজার করতে হবে। তো আমি জানি স্টুডেন্ট এই জিনিসপত্রগুলো যদিও পারে, বাট সে কোথায় ভুল করবে। তো এই নিয়ে ফিজিক্স পড়ানোর অনেক দিন হয়ে যাচ্ছে, তো খুব ছোট্টবেলা থেকে ফিজিক্সের উপরে অনেক বেশি স্টাডি করি আমি। তো আমি রানিং স্টুডেন্ট অফ এ লেভেল ফিজিক্স। তো ভাইয়া দেখছো না বিষয়টা কেমন হয়েছে, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। তুমি, আমি জানি তুমি কোথায় ভুল করবে, তো সেই ভুলটা ধরাই দেওয়াই তো আমার কাজ একজন টিচার হিসেবে, পাশাপাশি এজ এ বড় ভাই হিসেবে আমার দায়িত্ব হচ্ছিল তোমাকে এই জিনিসপত্রগুলো ধরিয়ে দেওয়া, যে তুমি কোথায় কোথায় অ্যাকচুয়ালি ভুল
করবে, আমি জানি তুমি কোথায় কোথায় ভুল করবে। তো তুমি অ্যাকচুয়ালি কি বসাইতে, যে আমি সূত্র তোমার দেখাই দিছি যে w ইকুয়াল টু হাফ কে এক্স ফাইনাল এর স্কয়ার মাইনাস এক্স ইনিশিয়াল এর স্কয়ার। তুমি বসাইতে এক্স ফাইনাল কত, সে আমরা শেষ পর্যন্ত তাকে সরাইছি কতটুকু, এক্স টু কতটুকু সরাইছি 2 মিটার, আর সে আগে থেকে সরেছিল কতটুকু, এক্স ওয়ান কত 3 মিটার। তুমি বসাইতে কত 2 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার, তোমার ফলাফলটা আসতো নেগেটিভ। বাট এই যে সরণটাকে তোমাকে কাউন্ট করতে হবে কোথায় থেকে, সাম্য অবস্থা হতে সরণ, এই সাম্য অবস্থা থেকে টোটাল কতটা ডিসটেন্স অতিক্রম করছে এই এক্স, এক্স ইজ ইকুয়াল টু কত x1 প্লাস x2, x1 প্লাস x2 কত হয়েছে, শুরুতে ছিল 3 মিটার দূরে, আর আমরা এর পরে আগে 2 মিটার সরাইছি, মোট সরণ হয়েছে কত 2 প্লাস 3 মানে কত 5 মিটার। বুঝতে পারছি? তার মানে x হাফ কে, এই কে তো স্প্রিং কনস্ট্যান্ট তোমার কোশ্চেনে গিভেন থাকবে, তুমি অনও ধরে নিতে পারো যে কোনো কিছু, বাট এই জায়গায় হাফ কে এক্স স্কয়ার, এই জায়গায় এই যে এক্স ফাইনাল কত 3 যোগ 2 5 মাইনাস হচ্ছিল 3 এর স্কয়ার। এই গেল সোফার স্প্রিং কনস্ট্যান্ট, পাশাপাশি স্প্রিং বল দ্বারা কাজ। বুঝতে পারছি সোফার কিভাবে কাজ করে এই জিনিসপত্রগুলো, যে সব সময় তুমি সূত্র কোনটা আসলে অ্যাকচুয়ালি মনে রাখবে, সূত্র মনে রাখবে হচ্ছে এক্স ডাব্লিউ ইজ ইকুয়াল টু এক্স ফাইনাল এর স্কয়ার, তুমি এটাকে মনে রাখতে পারো, পাশাপাশি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স ফাইনাল এর স্কয়ার মাইনাস এক্স ইনিশিয়াল এর এক্স স্কয়ার। অ্যাকচুয়ালি তুমি যদি এই সূত্রটা মাথায় রাখো তাহলে ডেফিনেটলি খুবই সুন্দর। তো এই সমীকরণের কোণটারে কি বলে, ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছিল কাজ, কৃত কাজ বা ফিজিক্যালি ওয়ার্ক ডান। এই কে, কে হচ্ছিল স্প্রিং কনস্ট্যান্ট, হাফ তো কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, এই এক্স ফাইনাল মানে শেষ পর্যন্ত সে কোথায় নিয়ে গেছে, আমরা টান দিয়ে তাকে কোথায় শেষ পর্যন্ত নিয়ে আসছি, এই যে অবস্থান সিতে নিয়ে আসছি টান দিয়ে। আর এক্স ইনিশিয়াল কি, সে শুরু থেকে কতটুকু সরেছিল বি অবস্থানে, তাই না? আর এই যে এই জায়গায় তুমি কোনটা বসাইতে, এক্স ফাইনালে এই যে হাফ কে এক্স স্কয়ার, এই সূত্রটা যে কখন কাজে দেয়, শুধুমাত্র যদি সাম্য অবস্থা থেকে সরানো হয়। দেখো তো এই যে এক্স ফাইনাল, এই এক্স ফাইনালের মান যদি কত হইতো, এই যে পরবর্তীতে আমরা যে টানটা দিছি এর মান যদি 0 হইতো, তাই না, তাইলে কত হইতো এক্স ফাইনাল, এই এক্স ইজ ইকুয়াল টু কত হইতো, দেখো x1 ইজ ইকুয়াল টু কত 3 প্লাস 0, তার মানে কত হইতো 3, তাই না? তো ওই জায়গায় থেকে আসতে হচ্ছিল হাফ কে এক্স স্কয়ার, শুধুমাত্র যদি সাম্য অবস্থা থেকে সরানো হয় তখন সূত্র হচ্ছিল হাফ কে এক্স স্কয়ার। বাট শুধু সাম্য অবস্থা থেকে সে আগে থেকেই কিছু পরিমাণ সরে থাকে, এর পরে যদি আমরা তাকে আরো কিছু পরিমাণ সরাই, তার মানে সাম্য অবস্থা থেকে সে শুরু থেকে x1 পর্যন্ত সরেছিল, এরপরে যদি আমরা তাকে x2 পরিমাণ সরাই তখন অ্যাকচুয়ালি কতটুকু কাজ হয়, এইটা হচ্ছিল মেইন কেস। এই যে সূত্র, এই সূত্রটা আসছে অ্যাকচুয়ালি এই যে অবস্থান থেকেই, তুমি এর ওই জায়গায় বসাও, এই যে x2 এর মান যদি তুমি 0 ধরো, x2 এর মান যদি 0 ধরো, এই জায়গায় x2 এর মান যদি তুমি 0 ধরো, তাইলেই তুমি পেয়ে যাবে হচ্ছিল এই যে এই সূত্রটা হাফ কে এক্স স্কয়ার। তোমার কিন্তু আমি এই জায়গায় দেখাইছি, তাই না? এই যে x2 এর মান যদি তুমি 0 ধরো, তাই x ইজ ইকুয়াল টু কত x1, তাই না? এই যে x ইনিশিয়াল কত, x ইনিশিয়াল আর এইটা কিন্তু সেম হয়ে যায়, তাই না? যদি এই জায়গায় থেকে বিয়োগ করে বসাইতা x ফাইনাল মাইনাস হচ্ছে x ইনিশিয়াল, তাহলে টোটাল দূরত্ব বাড়াইতো কত, হাফ কে এক্স স্কয়ার। সোফার বুঝতে পারছি? এই গেল স্প্রিং বল দ্বারা কাজ। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ, কেমন আছো তোমরা সকলেই? শীতের দিন তাপমাত্রা অনেক বেশি কম, তাই আমরা খুব সকাল সকাল আর্লি ক্লাসটাকে শুরু করছি। আগত দিন থেকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ক্লাস ঠিক সন্ধ্যা 7টা থেকে কভার করবো ইনশাআল্লাহ। আমরা টাইমটাকে আরো 1 ঘন্টা এগিয়ে নিয়ে আসছি যাতে করে আমরা সন্ধ্যা 7টা থেকে এই ক্লাসগুলোকে কন্টিনিউ করতে পারি। তো সোফার সবার কিন্তু ক্লিয়ার হওয়া উচিত স্প্রিং বল দ্বারা কাজ। স্প্রিং বল দ্বারা কাজ কত, W ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, বাট মেইন সূত্র কত, হাফ কে এক্স ফাইনাল এর স্কয়ার। আমি এই যাকে হিরিবিরি করে ফেলছি, এক্স ফাইনাল এর স্কয়ার মাইনাস হচ্ছে এক্স ইনিশিয়াল স্কয়ার। W ইকুয়াল টু হাফ কে এক্স ফাইনাল এর স্কয়ার মাইনাস হচ্ছে এক্স ইনিশিয়াল স্কয়ার। এইটা হচ্ছিল মেইন সূত্র। এই সূত্র থেকে আসে হচ্ছিল এই সূত্র হাফ কে এক্স স্কয়ার। তো তুমি যদি এই x2 এর মান 0 বসাও তাইলে তুমি পেয়ে যাবে হচ্ছিল
এই যে হাফ কে এক্স স্কয়ার। সোফার বুঝতে পারছি ক্লিয়ার। স্প্রিং বল দ্বারা কাজ ইকুয়াল কত হয়, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। ফিনিশ। আমরা মুছে দিয়ে এগিয়ে যাব পরবর্তী টপিক, অভিকর্ষ বল। ভাইয়া তুমি জানিয়ে দাও তোমার সকল ফ্রেন্ডদেরকে যে আমরা সবগুলো কোর্স নিয়ে হাজির হচ্ছি। সবগুলো কোর্সের নাম কি কি থাকছে, খুব সুন্দর সুন্দর নামগুলোকে আমরা চুজ করার তালিকায় আছে। নামগুলো হচ্ছিল এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য রাখছে হচ্ছিল পিএফআরসি, না বেসিক টু প্রো রয়্যাল কোর্স, বেসিক টু প্রো বিপিআরসি, বেসিক টু প্রো রয়্যাল কোর্স 2027 and 2028। পাশাপাশি আলিম এবং দাখিলের জন্য রাখছি আমরা আরো একটা কোর্স ব্যাচ, সেটা হচ্ছিল বিপি বেসিক টু প্রো স্পেশাল কোর্স, বিপিএসসি বেসিক টু প্রো স্পেশাল কোর্স। এট দ্য সেম টাইম আমরা অনেকেই এই ধরনের কমেন্ট করছে যে ভাইয়া তো আপনার উচিত যে যারা মানবিক বিভাগে পড়ে তাদের জন্য একটা কোর্সকে লঞ্চ করা। তো আমরা ওই জিনিসটাকে মাথায় রেখেই এগিয়ে চলছি। তো আগামী দিনগুলোতে আমাদের কাজগুলো চলমান আছে, আমরা সবগুলো কোর্স নিয়েই হাজির হব। আর এই যে কোর্সে বেসিক টু প্রো কোর্স 27 এবং 28 ব্যাচের জন্য আমরা মাত্র কোর্সের ফি হচ্ছিল 700 টাকা, বাট এই মুহূর্তে 700 টাকা আমরা রাখছি হচ্ছিল 4.99 টাকা, 4.99 499 টাকা, 499 টাকায় আমরা এই যে ক্লাসটা দেব 200 প্লাস ক্লাস, 200 প্লাস লাইভ ক্লাস, 200 প্লাস লাইভ ক্লাস, পাশাপাশি থাকবে হচ্ছে এক্সাম ব্যাচ, পাশাপাশি সবগুলো কোশ্চেন ধরে ধরে সলভ করানো, সবগুলো টাইপ ধরে ধরে সলভ করানো। এট দ্য সেম টাইম সবগুলো এই 200 প্লাস লাইভ ক্লাসের ভিতরে কি কি থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, ম্যাথ থাকবে, হার ম্যাথ থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হার ম্যাথ, পাশাপাশি বায়োলজিও থাকবে ইনশাআল্লাহ। এই সবগুলো কোর্সের ফি থাকবে মাত্র 499 টাকা। ইট ওয়াজ দ্য বেস্ট কোর্স ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? যেমন স্যামসাং দেখুন ফোন অলওয়েজ তারা স্পন্সর করে, তখন স্যামসাং কি বলে, তারা যখন লঞ্চ করে তখন কি বলে, স্যামসাং মেড ইজ দ্য বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড। যখন আইফোন প্রতিষ্ঠা করে বা আইফোন যখন লঞ্চ করে তখন তারা কি বলে যে আইফোন ইজ দ্য বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড, না আইফোন দুনিয়ার সেরা ফোন। আর যখন স্যামসাং তারা লঞ্চ করে তারা কি বলে যে স্যামসাং দুনিয়ার সেরা ফোন। তো তারা কেন এই ধরনের জিনিসপত্র বলতে পারে, কারণ তারা নিজেদেরকে ওই পর্যন্ত নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে? তারা পরিশ্রমের মাধ্যমে। তো তুমি যদি পরিশ্রম করো, ওই যে কথায় আছে পরিশ্রম তোমাকে বিশ্বাসী বানাবে আর বিশ্বাসীরা সর্বদাই জয়ী হবে। তো ওইটাই, তুমি পরিশ্রম করতে থাকো, দেখবে তোমার অবস্থান কই থেকে কোথায় পৌঁছায়। তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, ডেফিনেটলি পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া দুনিয়াতে কোনো কিছুই হয় না। দুনিয়াতে আলাউদ্দিনের চেরাগ বলে অ্যাকচুয়ালি কোনো শব্দ নাই। পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ সব হবে। তো ওইভাবে পরিশ্রম করতে হবে। স্যামসাং যেভাবে কোর্সটাকে ফোনটাকে লঞ্চ করেন তখন বলে যে স্মার্টফোনটা পৃথিবীর ভিতরে সেরা ফোন, পাশাপাশি যখন আইফোন লঞ্চ করে তখন তারা কি বলে। এর পাশাপাশি এখন আরো একটা কোম্পানি খুব ভালো একটা ফরম্যাটে আছে, ভিভো টেক জায়ান্ট, মাল্টিন্যাশনাল কোম্পানি টেক জায়ান্ট ভিভো। তারা কিন্তু X200 X300 সিরিজের ফোনগুলো দিয়ে পুরো ওয়ার্ল্ডকে কাঁপায় ফেলতে, তাই না? তো ওই জিনিসপত্রগুলো ঠিক তখনই করা যায় যখন তুমি পরিশ্রম করতে থাকবে। আর ঠিক সেম ভাবে আমরা যে কোর্সগুলো লঞ্চ করছি, আমাদের কোর্সের প্রাইস থাকবে সর্বনিম্ন, বাট কোর্সের যে পাওয়ারটা থাকবে তা পুরো ওয়ার্ল্ড ওয়াইজ। তুমি দেখবে যে বাংলাদেশের কোনো কোর্সেই তুমি এই ধরনের কোনো কিছু পাবে না। আমি তোমারে বলছি তো, আমরা কিন্তু আমি রানিং স্টুডেন্ট অফ এ লেভেল ফিজিক্স। তো তুমি যদি বাংলাদেশ থেকে এই জিনিসপত্রগুলো পেতে চাও তাহলে কখনোই হবে না। তো চলো এবার আমরা দেখতে যাচ্ছিল বিভব শক্তি ও অভিকর্ষ বল দ্বারা কাজ। এই জিনিসটা কিন্তু বেশ জোস। অভিকর্ষ বল দ্বারা কাজ, অভিকর্ষ বল দ্বারা কাজ কি, টপিকটাকে আমরা খুব সুন্দর মতো আগে লিখে নেই। অভিকর্ষ বল দ্বারা কাজ, অভিকর্ষ বল দ্বারা কাজ। অভিকর্ষ বল দ্বারা কাজ কি, যে লেটস সে একটা বস্তু আছে, এটা ছিল
গ্রাউন্ড ফ্রেম বা মাদার আর্থ, ওই মাদার আর্থের উপরে একটা বস্তু আছে। পৃথিবীর ভর যদি হচ্ছিল m1 এবং এই যে বস্তু, এই বস্তুর ভর যদি m2 হয়, তো ডেফিনেটলি পৃথিবী এই বস্তুটাকে কিছু পরিমাণ ফোর্স দ্বারা টান দেবে, তাই না? এই ফোর্সের নাম গ্র্যাভিটেশনাল ফোর্স। পাশাপাশি এই বস্তুটা পৃথিবীর দিকে একটা ত্বরণে নামবে। এই সূত্রটা কিন্তু নিউটন সাহেব দিচ্ছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তুগুনা, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুগুনা একে অপর সে আকর্ষণ করে, আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর বল সংযোজন সরল রেখা বরাবর ক্রিয়া করে। বাট ওইদিকে আমরা যাবো না। বাট এই জায়গায় যে দেখবো ছিল অভিকর্ষ বল দ্বারা কাজ, এই যে বলটা টান দেবে, এই জায়গায় কি পরিমাণ কাজ হবে অভিকর্ষ বল দ্বারা? এই যে এই অবস্থানে যে বস্তুটা তুলে রাখা হয়েছে, এই জায়গায় যে পরিমাণ বিভব জমছে বস্তুর ভিতরে, সেইটাই হচ্ছিল কাজ। কতটুকু? এম জি এইচ। কতটা উচ্চতায় রাখছি আমরা বস্তুটাকে? এইচ উচ্চতায় রাখছি, তাই না? ডেফিনেটলি এইচ উচ্চতায় আমরা রাখছি। তো বস্তুটাকে যদি এইচ উচ্চতায় রাখি, তো এই জায়গায় বিভব শক্তি mgh। তো বিভব শক্তি কিন্তু কৃত কাজ বিভব শক্তির পরিবর্তনের সমান, তার মানে w = a, p = কত? mgh। সেম জিনিসই রাখছি আমরা। তো এই সমীকরণ কি তোমাকে শিখাই দিতে হবে। w হচ্ছিল কৃত কাজ, ap বিভব শক্তি, m এই যে বস্তুকে আমরা গ্রাউন্ড ফ্রেম থেকে উপরে তুলছি তার ম্যাস, যে হচ্ছিল গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর h কতটা উচ্চতায় রাখছি আমরা, হাইট। h হচ্ছিল উচ্চতা বা হাইট, এই g গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ, m হচ্ছিল এই বস্তুর ভর বা ম্যাস, আর এই w হচ্ছিল কৃত কাজ বা ফিজিক্যালি ওয়ার্ক ডান, আর ap কি হচ্ছিল পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এই বস্তুর ভিতরে কি পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে, এই বিভবটাই হচ্ছিল অভিকর্ষ বল দ্বারা কাজ। মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। অ্যাকচুয়ালি অভিকর্ষ বল তো নিচের দিকে কাজ করে, বাট আমরা তাহলে উপরের দিকে রাখছি, অভিকর্ষ বল দ্বারা কাজ। তো এই জায়গায় তোমাকে একটা নেগেটিভ দিয়ে রাখতে হবে, তার মানে বলের বিরুদ্ধে কাজ করছে। এগেইনস্টে, অভিকর্ষ বলের পক্ষে অ্যাকচুয়ালি কাজ হয় না, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয়। তার মানে w = ap, -mgh। এই h টাকে অ্যাকচুয়ালি h ধরা হয় না, এটাকে ধরা হচ্ছে x। কতটা উচ্চতায় নিয়ে গেছি আমরা x, আর এই কেসে x = কত? h এর সমান। যতটা উচ্চতায় নিয়ে আমরা রাখছি। সোফার এই গেল বিভব শক্তির কনসেপ্ট। তো এই এই কৃত কাজ পাশাপাশি বিভব শক্তি। তো বিভব শক্তিটাকে এই দুইটাকে আমরা একই সাথে পড়ি, চলো। বিভব শক্তি, বিভব শক্তি। বিভব শক্তি অ্যাকচুয়ালি কি? যে শক্তি দুইটা বস্তুকে মিলিত হতে দেয় না, সেইটা হচ্ছিল বিভব শক্তি। এই জায়গায় থেকে তুমি ডেফিনেশনটা অ্যাকচুয়ালি দিতে পারো না। তো অ্যাকচুয়াল ডেফিনেশন কি? তো এই যে সুন্দর মতো যদি আমরা আরো একবার এই জিনিসটাকে ড্র করতাম, চিত্রটাকে, তো এই যে আমাদের কাছে আছে কি? মাদার আর্থ। পাশাপাশি এই যে অবস্থানে একটা বস্তু আছে, বস্তুর ভর হচ্ছিল m1, অথবা পৃথিবীর ভর হচ্ছিল m2। এই যে বস্তুটা একটা উচ্চতায় আছে, h উচ্চতায়, বস্তুটাকে উচ্চতায় রাখা হয়েছে কতটুকু? h। এই বস্তু চায় এই পৃথিবীর সাথে মিলিত হতে, বাট এই বস্তুটা মিলিত হতে পারতেছে না, কারণ উপরের দিক হয়তো বা কোনো একটা বাধাদানকারী বল, টেনশন ফোর্স অথবা টান বল এর উপরের দিক টান দিয়ে রাখছে, তাই নেই তো এই বস্তুটা এই অবস্থানে ঝুলে আছে। তা নাহলে যদি শূন্য অবস্থানে থাকতো তাহলে ডেফিনেটলি বস্তুটা গ্রাউন্ড ফ্রেমের উপরে পড়তো, তাই না? তো এই যে দুইটা বস্তু চায় একে অপরের সাথে মিলিত হতে, বাট এদেরকে মিলতে দিচ্ছে না কে? বিভব। এই যে শক্তি, এদেরকে মিলতে দেয় না, সেইটাকেই বলা হচ্ছিল বিভব শক্তি। এই গেল প্রথম কনসেপ্ট। যদি আমরা এর আরো খুব সুন্দর এবং স্মার্টলি দেখতে চাই এ লেভেল ফিজিক্স থেকে, তো এই যে আমাদের কাছে একটা ব্যাটারি থাকে, ব্যাটারির বড় প্রান্তকে বলা হচ্ছিল পজিটিভ, এবং ছোট যে প্রান্তটা তাকে বলা হচ্ছিল নেগেটিভ। তো এই নেগেটিভ চাই অ্যাকচুয়ালি পজিটিভের সাথে মিলতে, বাট এদেরকে মিলতে দেওয়া হচ্ছে না, তাই না? ব্যাটারি কিভাবে আঁকা হয়? সেলের এই প্রান্তটা বড়, যে প্রান্তটা বড় সেটা হচ্ছিল পজিটিভ, এবং যে প্রান্তটা ছোট সেটা হচ্ছিল নেগেটিভ। এই নেগেটিভ চাই পজিটিভ চাই নেগেটিভের সাথে মিলতে, অথবা নেগেটিভ চাই পজিটিভের সাথে মিলতে, এরা একটা আর একটার সাথে মিলতে চায়, বাট এদেরকে মিলতে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? এদের মাঝে একটা বিভব দিয়ে রাখছে। কতটুকু? এই অ্যাপ্লাইড ফোর্স বি, ভোল্টেজ বা বিভব, এই বিভব এদেরকে মিলতে দিচ্ছে না। তো যেই শক্তি কোন দুইটা বস্তুকে মিলিত হতে দেয় না, বা দুইটা শক্তিকে,
এরা দুইজন চায় পৃথিবী এবং ওই বস্তু চায় একে অপরের সাথে মিলতে, বাট মিলতে দিচ্ছে না। এই যে শক্তি, কোন শক্তি মিলতে দিচ্ছে না? বিভব। পাশাপাশি এই পজিটিভ চার্জ চায় নেগেটিভের সাথে মিলিত হতে, বাট এদেরকে মিলতে দিচ্ছে না। কে? এই যে বিভব। এই বিভবের দ্বারাই তো আমরা অ্যাকচুয়ালি কাজ করি। এইটাকে বলা হচ্ছিল বিভব শক্তি। এই যে অর্জিত শক্তি, যে শক্তি এদেরকে মিলতে দেয় না, তাকেই বলা হচ্ছিল বিভব শক্তি। তো এই বিভব শক্তিকে অ্যাকচুয়ালি কাজে লাগানো যায়। এই ব্যাটারি বা সেল, অনেক রকমের সেল আছে, ড্রাই সেল, তাই না, লিথিয়াম ব্যাটারি, সব ধরনের সেল দ্বারাই এই পজিটিভ এবং নেগেটিভকে আলাদা করে রাখা হয়। কি দ্বারা? এই বিভব শক্তি দ্বারা। আর এই বিভব শক্তিকে আমরা কাজে লাগাই বিভিন্ন সোর্সের কাজ করার জন্য। ফর এক্সাম্পল তোমার ফোন, স্মার্টফোন, টর্চ লাইট, সবকিছুর ক্ষেত্রে কাজে লাগাই। আর এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন দ্বারা কি করাই? তো কোনো একটা বস্তুকে আমরা পৃথিবী বা গ্রাউন্ড ফ্রেমে রাখার উপরের জন্য যে বলটাকে আমরা শক্তিটাকে কাজে লাগাই, সেটা হচ্ছে বিভব শক্তি, তাই না? এই গেল শক্তির মোট কনসেপ্ট, বিভব শক্তি। এরপরে আমরা দেখবো ছিল গতি শক্তি বা কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। সোফার এই জিনিসটা কিন্তু বোঝা উচিত, বিভব শক্তি কাকে বলে। যে দুইটা বস্তুকে মিলিত হতে চায় বাট এদেরকে মিলতে দেয় না, এই যে শক্তিকে বলা হচ্ছিল বিভব শক্তি। পাশাপাশি ব্যাটারি পজিটিভ এবং ঋণাত্মক প্রান্ত, ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত চায় একে অপরের সাথে মিলিত হতে, বাট এদেরকে মিলতে দিচ্ছে না। এদের মাঝে অ্যাপ্লাইড কত ভোল্টেজের পরিমাণ কত, বি, এইটাকেই বলা হচ্ছিল বিভব শক্তি। সোফার এইগুলো বিভবের কনসেপ্ট। পরবর্তীতে কনসেপ্ট থাকবে হচ্ছিল গতিশক্তি। এইটা কিন্তু জোস, এই জায়গায় থেকে তোমার কোশ্চেন আসে, বেশ অনেক অনেক কোশ্চেন আসে। এটা অনেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছিল গতিশক্তি। গতিশক্তি, তো চলো দেখি আমরা নিজেদের ভিতরে একটি কম্বাইন্ড করি। সকলে বুঝতে পারছি তো সোফার? বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের এগিয়ে যাওয়ার ধারাটাকে অব্যাহত রাখো, কারণ আমরা মা বাবার স্বপ্নটাকে পূরণ করার জন্য এই যে রাতভর তোমার জন্য ভাই কষ্ট করতেছি। তুমি কিন্তু জানো যে একটা ক্লাস নেওয়ার জন্য কতটা বেশি পরিশ্রম করতে হয়, অনেক অনেক বেশি পরিশ্রম করছি। বা যেই জায়গায় সকলে ঘুরে বেড়াচ্ছে সেই মুহূর্তে আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য কিছু করার জন্য। ঘুরতে যাই নাই, আমি পুরোটা দিন ধরে তোমাদের জন্য কাজ করছি, পুরোটা দিন। অ্যাকচুয়ালি পুরো দিন আমরা এর আগে একদিন আগেই ফিজিক্সের সমতুল্য, হায়ার ম্যাথের সমতুল্য ভেক্টর ক্লাসটা নিয়েছি। এরপরে একদিনের ভিতরে পুরো সবকিছু সিকিউ থিওরি সবকিছু কমপ্লিট করে আমি আরো একবার দাঁড়াইছি তোমার ফিজিক্স ক্লাসটা নিয়ে। এরপরে আমরা আরো একটা ক্লাস করব, ঠিক সন্ধ্যা 7টার দিকে আমরা ক্লাসটাকে রাখবো ইনশাল্লাহ। তো এরপরের ক্লাসটা থাকবে হচ্ছে আমাদের কেমিস্ট্রি ক্লাস। তো এই সবকিছু সবগুলো পরিশ্রম করতেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর এই জায়গায় ভাইয়া তোমার উচিত কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ আমরা এই এতগুলো পরিশ্রম শুধুমাত্র তোমাদের জন্যই করতেছি, তাই না ভাইয়া? তো আমি জানি আমার দেশের প্রত্যেকটা স্টুডেন্ট গুড গাইস, তো তুমি খুব সুন্দর মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাইয়া। অনেক বেশি পরিশ্রম করতে হয় কিন্তু একটা ক্লাস নেওয়ার জন্য, বিভব শক্তি। চলো এবার আমরা দেখবো ছিল গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তো গতিশক্তি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? গতিশক্তিকে কে কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু ছিল হাফ এম ভি স্কয়ার। এই হাফ এম ভি স্কয়ার আমরা জানি সবাই, গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। এই যে হাফ এম ভি স্কয়ার অ্যাকচুয়ালি গতিশক্তি, এটা কিভাবে আসছে? এই যে কৃতকাজ থেকে। শুরুতেই কিন্তু আমি তোমাদের দেখাইছিলাম যে কৃতকাজ কি। লেটস একটা ব্লক আছে, ব্লক, এই ব্লকের ভর যদি এম হয়, এম, এই ব্লক যদি সামনের দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাইলে এই যে জায়গায় কাজ হয়, কৃতকাজ ডব্লিউ, ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। কতটুকু সরছে? এস পরিমাণ। বল এবং সরণের গুণফলটাই কৃতকাজ। তো এই জায়গায় বলকে তুমি ভেঙে লিখতে পারো এম এ ইন্টু এস। এই এ কে তুমি আরো একবার ভেঙে লিখতে পারো এম এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু এস। তো এই টি কে এস এর নিচে পাঠিয়ে দাও, এম ভি মাইনাস ইউ, এম ভি মাইনাস ইউ ইন্টু কত? এস বাই টি, এস বাই টু। এই এস বাই টি কে কি বলে? এভারেজ ভেলোসিটি, তাই না, গড় বেগ। তো চলো তো এই গড় বেগের কনসেপ্ট আমরা খুব সুন্দর মতো দেখছিলাম কিন্তু এর আগে গতি চ্যাপ্টারে, কিন্তু আমরা দেখছি গড় বেগ, এভারেজ ভেলোসিটি, সরণ, সরণ ইজ ইকুয়াল টু কি? এ ফর এভারেজ, ভি ফর ভেলোসিটি ইনটু টাইম।
তো এই জায়গায় আমরা বের করব কোনটা, এই যে এভারেজ ভেলোসিটি এস বাই টি। এস বাই টি ইজ ইকুয়াল টু কত হয়, এভারেজ ভেলোসিটি এ ভি। আর এভারেজ ভেলোসিটি ইনটু কি, ফাইনাল প্লাস ইনিশিয়াল ডিভাইডেড বাই 2 ভি প্লাস ইউ বাই 2, তাই না? এই গেল হচ্ছিল গড় বেগ। এটাকে কি বলা হয়, গড় বেগ। গড় বেগ, গড় বেগ ইজ ইকুয়াল টু কত হয়, গড় বেগ, গড় বেগ ইজ ইকুয়াল টু হচ্ছিল ভি প্লাস ইউ বাই 2। তো কেন ইউ বাই 2 হয়েছে, যতগুলো প্যারামিটারকে তুমি যোগ করাবে, যদি গড় বেগের ক্ষেত্রে 3টা কোয়ান্টিটি থাকতো তাহলে তুমি 3 প্লাস যতগুলোকে যোগ করাইতে এ বি সি, তার মানে কতগুলো যোগ করাইছো, এ প্লাস বি প্লাস সি, কত দ্বারা ভাগ করাইছো, যতগুলো দ্বারা যোগ করছো ততগুলো দ্বারাই ভাগ করাইতে হবে। তাই এই তো তুমি পেয়ে যাবে হচ্ছিল গড়। তো এই জায়গায় মোট কতগুলো যোগ করাইছি, আমরা 2টা যোগ করাইছি, 2টা দ্বারাই ভাগ করেছি, 2 দ্বারাই ভাগ করাইছি, তাইলে আমরা পেয়ে গেছি হচ্ছিল গড়। তার মানে এই এস বাই টি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এভারেজ ভেলোসিটি মানে গড় বেগ। গড় বেগ ইকুয়াল টু কত, এম বি মাইনাস ইউ, আর এস বাই টি এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি, বি মাইনাস ইউ, বি প্লাস ইউ বাই 2। তো এই 2 কে 1/2 কে তুমি একদম ডিরেক্ট সামনে লিখতে পারো, হাফ এম, আর এই ভি মাইনাস ইউ প্লাস ইনটু হচ্ছিল ভি প্লাস ইউ, এই দুটাকে যদি তুমি গুণ করাই দাও তার মানে কত হয়, প্লাসের সাথে মাইনাস গুণ করাইলে শুধুমাত্র মাইনাস হয়, তার মানে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তো তুমি এইটাকে যদি গুণ করাই দাও ডিরেক্ট, বাকি ক্যালকুলেশনটা আমরা এই অবস্থানে করব, এই অবস্থান থেকে বাকি ক্যালকুলেশনটা কিভাবে করব, এই এম ভি হাফ এম দ্বারা এই দুইটাকে গুণ করাই দাও, তার মানে বাসে কত, হাফ এম ভি ভি স্কয়ার মাইনাস বাসে কত, হাফ এম ইউ স্কয়ার। এটাকে কি বলা হয়, এটাকে হচ্ছে গতিশক্তি, ডেল কে। সেন্ডিং কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কয়ার ইনিশিয়াল বা ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস হচ্ছিল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। সোফার বুঝতে পারছি কিভাবে কাজ করে, হাফ কে এক্স স্কয়ার, তাই না, হাফ এম ভি স্কয়ার। তো এই যে কেসটাই, এই কেসটা হচ্ছে কত, হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস হচ্ছিল কত, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। শুরুতে দুইটা বস্তু থাকে, এই দুইটা বস্তুকে আমরা যদি এইভাবে বসাই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইনটু এস, এফ কে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছিল এম ইনটু এ, কে আমরা আরো একবার ভেঙে লিখতে পারি হচ্ছিল ভি মাইনাস ইউ বাই টি। আর এই যে এস, এই টি কে আমরা যদি এস এর নিচে সরাই দেই তাইলে বাসে কত, এস বাই টি। আর এস বাই টি হচ্ছিল কত, গড় বেগ, গড় বেগ হচ্ছিল ভি প্লাস ইউ বাই 2। তো 2 কে আমরা 1/2 আকারে সামনে লিখে রাখছি, আর এই ইউ মাইনাস ভি মাইনাস ইউ ইনটু ভি প্লাস ইউ, এই দুইটাকে যদি আমরা গুণ করাই, মাইনাস ইনটু প্লাস, তার মানে মাইনাস ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। যদি সরাসরি আমরা ক্যালকুলেশন করি তো এই হাফ এম দ্বারা দুইটাকে গুণ করা দেওয়া যায়, তো এই জায়গায় যদি গুণ করাই দেয় তাহলে আমরা পাই যাচ্ছিল হাফ এম ভি স্কয়ার মাইনাস হচ্ছিল হাফ এম ইউ স্কয়ার। তো এই জায়গায় এটাকে বলা হচ্ছিল গতিশক্তির পরিবর্তন বা ডেল কে। সেন্ডিং কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার প্লাস হচ্ছিল হাফ এম ইউ স্কয়ার। তো এই গেল ছোটবেলার ফরম্যাট। যদি তুমি এই জায়গা থেকে বড় হওয়ার ফরম্যাটটা শিখতে, তো এই জায়গায় তোমাকে ধরতে হচ্ছিল ডিএক্স, কতটুকু অ্যাকচুয়ালি সরছে, এই জিনিসপত্রগুলো তোমার নাই। এই যে কতটুকু মুভ করছে, মুভ, এই যে ফোর্সের মানটা এটা ছিল কনস্ট্যান্ট ফোর্স। তো এই যে কতটুকু মুভ করছে অ্যাকচুয়ালি, এই মুভ করার পরিমাণটা তোমাকে ধরতে হইতো ডিএক্স, তাই না? এই ডিএক্স টা তোমাকে যদি ধরতা, তারপরে তোমাকে পার্শিয়াল ডেরিভেটিভস করতে হইতো। পার্শিয়াল ডেরিভেটিভস করলে তুমি এই ফর্মুলাটাও পাইতা। তো ওইটা অ্যাকচুয়ালি তোমার এই মুহূর্তের কাজ না, ওইটা কখন আর কাজ, যখন তুমি বড় হবে, যখন তুমি এইচএসসি তে উঠবে, তখন তোমার এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থাকবে। আমি তোমাকে অ্যাকচুয়ালি শুরুতে একটা ইন্টিগ্রেশন দেখাইছি যেগুলো তোমার নাই, তো ওইগুলো নিয়ে তোমার কোনো কাজ নাই। তো এইভাবে প্রমাণটা দেখে রাখো, ছোটবেলার প্রমাণ আসলে অ্যাকচুয়ালি এইভাবে হয়। যখন তুমি বড় হবে তখন অ্যাকচুয়ালি কাজ করবে হচ্ছিল এই যে ডিএক্স, ক্ষুদ্র পরিবর্তনগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে। সোফার আমরা ওই পর্যন্ত যাব না, এই পর্যন্ত যদি তুমি বুঝে থাকো তাইলে তুমি বেটার অবস্থানে আছো। তুমি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে, গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তো এই জায়গায় কিভাবে কাজ করে, যে ম্যাথ, এইটাকে যদি আমরা মুভ করাই তাইলে এফ ইকুয়াল টু কতটুকু কাজ হয়, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইনটু এস। তো এই এফ কে আমরা ভেঙে লিখতে পারি এম এ, সবগুলো ফর্মুলাকে যদি আমরা ডিরাইভ করাই তাইলে আমরা পেয়ে দেবে হচ্ছিল
ডেল ই মানে হচ্ছিল পরিবর্তন, পরিবর্তন ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার মাইনাস হচ্ছিল হাফ এম এ স্কয়ার। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মাইনাস হচ্ছিল, সরি ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস হচ্ছিল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। সো ফার এই গতিশক্তির কনসেপ্ট কিন্তু শেষ। পরবর্তী কনসেপ্ট থাকবে হচ্ছিল শক্তির সংরক্ষণশীলতার নীতি। এই যে এখন আমরা দেখবো হচ্ছিল এসএসসি কনসেপ্ট গুলো, এই জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি একটু বড় হলে তুমি আরো বেটার বুঝতে পারবে। এই মুহূর্তে তোমার ওই পরিমাণ থিঙ্কিং প্রসেসটা অ্যাকচুয়ালি তৈরি হয় নাই, তাই না ভাইয়া? ওই পর্যন্ত থিঙ্কিং প্রসেসটা তৈরি না হয় আমি তোমার জানাই রাখতেছি, কারণ আমরা চাইবে আমাদের পরবর্তী প্রজন্ম যেন সর্বোচ্চ অ্যাডভান্স থাকে। তাই এই জিনিসপত্রগুলো তুমি জানতে না, কখনোই জানতে না, কোনো টিচারই তোমাকে পড়াবে না। পরবর্তীতে থাকবে হচ্ছিল শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো ওই যে সেম ভাবে তুমি নাও শক্তির সংরক্ষণশীলতার নীতি, আমি কি উপরে লিখবো শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তির সংরক্ষণশীলতার নীতি। সোফার বুঝতে পারছি ভাইয়া শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। শক্তির সংরক্ষণশীলতার নীতি, তো লেটস সে এই যে বস্তু, এটা ছিল গ্রাউন্ড ফ্রেম বা মাদার আর্থ, পৃথিবী। তো পৃথিবী থেকে যদি আমরা একটা বস্তুকে একটা উচ্চতায় তুলি, কোন একটা বস্তু যদি উচ্চতা কভার করে গ্রাউন্ড ফ্রেম থেকে কতটুকু এইচ, এই যে যতটুকু উচ্চতা সে কভার করছে এই উচ্চতাটা কত এইচ। এই যে অবস্থানে, এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত, বিভব শক্তি, মোট শক্তি কত, বিভব শক্তি এপি, এপি ইকুয়াল টু কত এম জি এইচ। এই যে বস্তুটা যখন গ্রাউন্ড ফ্রেমের উপরে পড়বে, এই বস্তুটা যখন পুরো উচ্চতা কভার করার পরে গ্রাউন্ড ফ্রেমের উপরে পড়বে, তখন তার মোট শক্তি কত হবে। গ্রাউন্ড ফ্রেমকে টাচ করবে যেই মুহূর্তে, এই মুহূর্তে আর কি বস্তুর কোনো বিভব শক্তি আছে, মোট শক্তি কত, মোট শক্তি অ্যাকচুয়ালি হিসাব করা হয়েছিল ই ইকুয়াল টু হচ্ছিল ই পি প্লাস ই কে। এপি হচ্ছিল মোট শক্তি, পোটেনশিয়াল এনার্জি প্লাস হচ্ছিল কাইনেটিক এনার্জি, বিভব শক্তি প্লাস গতি শক্তি। এই জায়গায় আমরা কিন্তু রাখছি যে বিভব শক্তি, বিভব শক্তি কত এমজিএইচ। এই জায়গায় কিন্তু সেম জিনিসটাই থাকতো যে এপি ইকুয়াল টু কত হইতো, যে বিভব শক্তি ই ইকুয়াল টু বিভব শক্তি প্লাস গতি শক্তি ই কে। এই জায়গায় ই কে এর মান কত, 0, কারণ এই জায়গায় বস্তু স্থির, গতি শক্তি নাই। পাশাপাশি এই যে অবস্থান, এই অবস্থানে কিন্তু বিভবটাও 0। কেন 0? কারণ সে একদম সারফেসের সাথে মিলে গেছে। যদি সারফেসের সাথে মিলে যায়, এই জায়গায় কি তার কোনো উচ্চতা আছে, উচ্চতা নাই। তো যদি উচ্চতা না থাকে তাইলে এই অবস্থানে তার বিভব নাই, বাট গতিশক্তি আছে। আর এই অবস্থানে কত আছে, গতিশক্তি নাই, কারণ বস্তুটি স্থির। এই যে অবস্থানে, এই জায়গায় কত, বস্তুটি ভি ইকুয়াল টু কত, 0, বস্তুটি স্থির। এর পরে না ছেড়ে দিলে সে ধীরে ধীরে গতি পাবে এবং নিচের দিকে পড়বে, তাই না? তাই মানে এই কেসটাতে কি হয়েছে, উপরে বিভব শক্তি আর নিচের মোট শক্তি কত, গতি শক্তি। কথা হচ্ছে এই যে বস্তুটার শক্তির সংরক্ষণশীলতার নীতি, এটা অ্যাকচুয়ালি মেনে চলবে কিনা। তো মেনে চলবে, কেন চলবে? তো এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত, বিভব শক্তি, আর এই অবস্থানে মোট শক্তি গতিশক্তি কিভাবে কাজ করবে। তো এই পুরো বিভবটাই গেইন করবে হচ্ছিল বস্তুর গতিশক্তি উঠাইতে। চলো আমরা এই জায়গার আর এই জায়গার মোট শক্তি কিন্তু সমান হবে। কিভাবে? এই যে এই জায়গার মোট বিভব শক্তি কত, এপি, এপি ইকুয়াল টু কত এম জি এই যতটা উচ্চতায় উঠছে, আর এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত, এই যে গতিশক্তি এই কে। মাত্রই কিন্তু আমরা এটা প্রমাণ করছি, হাফ এম বি স্কয়ার। সফার তো এই দুইটা জিনিস কিন্তু সমান হবে। যদি সমান হয় তার মানে এই দুইটাকে ধরো এম জি এইচ ইকুয়াল টু কত, হাফ এম বি স্কয়ার। তার মানে এই ই আর এই দুইটা তো সমান, তো ওই জায়গায় থেকে তুমি সমান ধরতে ই ইকুয়াল টু হচ্ছিল ই। তার মানে হাফ এম এম জি এইচ ইকুয়াল টু হচ্ছিল হাফ এম বি স্কয়ার। তো দুই জায়গায় থেকে তুমি বের কেটে দিতে পারতে এম ইনটু এম, কাইটা দিলে বাসে কত, 2 ইনটু জি। এই 2 কে এই দ্বারা গুণ করা যায়, আমরা এই ভিটাকে বের করব। তাহলে ভি ইকুয়াল টু কত আসতো, 2 জি ভি স্কয়ার ইকুয়াল টু আসতো কত, 2 কে ডিরেক্ট গুণ করা যায় 2 জি এই। যদি শুধু ভি বের করতে চাই তার মানে কত, ভি ইকুয়াল টু রুট ওভার 2 জি এইচ। এই যে কথা হচ্ছে যে এই পুরো বস্তুটা যদি নেমে আসে তো কত বেগে ভূমিতে আঘাত করবে। এই কোশ্চেনটা খুব বেশি আসে এসএসসি বোর্ডে,
যে উপর থেকে একটা কোন একটা বস্তুকে ছেড়ে দিয়েছি, তো ওই বস্তুটা কত বেগে ভূমিতে আঘাত করবে অথবা কত সময় পরে ভূমিতে আঘাত করবে। তো এই জায়গা থেকে যদি আমরা টাইমকে মেজার করতে চাইতাম, তো সে এই উচ্চতা কভার করছে, সে কত সময় পরে গিয়ে গ্রাউন্ড ফ্রেমকে হিট করবে, এই সময়টা বের করতে। এই সময়টা যদি আমরা অ্যাকচুয়ালি বের করতে চাইতাম, তো চলো এই যে সময় ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার প্লাস 2 এ এস। এই এস কত, এস কিন্তু এইচ এর সমান, এই কেসে এই যে এইচ। তো তুমি এই জায়গায় এস টাকে পরিবর্তন করে এইচ লিখবে। আর এই যে এ কত, এ কিন্তু এই জায়গায় গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি, তো তোমাকে এর পরিবর্তে লিখতে হয়েছিল জি। ওই যে তোমাকে শিখতে হয়েছিল গতি অধ্যায় থেকে এই জিনিসপত্রগুলো শিখে আসতে হবে, যে কোন কোন জিনিসপত্রগুলো কিভাবে আসে। আর এই জিনিসপত্র কিন্তু আমরা সবাই জানি যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2জি এইচ, তাই না? তো চলো, তো এই অবস্থানে শেষ বেগ কত হবে, 0। আদি বেগ কত, আদি বেগ কিন্তু 0, তাই না? এই জায়গায় থেকে আমরা এই সূত্রটা দিয়ে তো কাজ হবে না, কারণ এই সমীকরণে তো টি নাই। সমীকরণ নিতে হবে কোনটা, এস। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। কেন আমরা জি নেব, কারণ এই জায়গায় নিচের দিকে পড়তেছে তাই। আর এই এস এর পরিবর্তে আমরা বসাবো চলে এইচ। তো এই আদি বেগের মান কত, 0, কারণ সে শুরুতে স্থির ছিল। যদি ওইটা 0 হয়, তো এই জায়গা থেকে তুমি বের করবে এক্সেল হচ্ছিল টাইম, তাই না? যদি টাইমকে বের করো, তাহলে টুকে ওই দ্বারা ভাগ করাই দাও। ছোটবেলার জন্য তোমাকে আমি আরো এক লাইন করে দেখাই, হাফ জি টি স্কয়ার, তার মানে 2 দ্বারা ওরে গুণ করাও, জি দ্বারা ভাগ করাও, টি দ্বারা একবার বরাবর করলে কত আসে, টি। একবার বরাবর করলে টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h 2h বাই জি। পুরোটাকে রুট করাইছি, এই যে হোল স্কয়ারকে একবার বরাবর রুট করাইছি, রুট ওভার 2g 2h বাই জি। তো তোমাকে আমি আরো একটা লাইন ভেঙে দেখাই, তুমি বুঝতে নাও পারো। তো চলো, তো এই যে 2 কে h এর সাথে গুণ করো, তার মানে কত হয় 2h, আর জি টি স্কয়ার। তো জি কে এর সাথে ভাগ করায় দাও, তার মানে কত আসে 2h বাই জি ইজ ইকুয়াল টু কত হয়, টি স্কয়ার। তো এ স্কয়ার কে এই পাশে বর্গ করায় দাও, তার মানে কত আসে, টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি। এই তুমি পেয়ে যাবে অ্যাকচুয়ালি কত সময় পর গ্রাউন্ড ফ্রেমে হিট করবে এই বস্তুটা উপর থেকে ছেড়ে দিলে। কি জানতে লাগবে, কিচ্ছু জানতে লাগবে না, শুধু জানতে লাগবে হচ্ছে এইচ, কত উচ্চতায় থেকে বস্তুটাকে আমরা ছেড়ে দিছি। যদি বলে দিতাম 50 মিটার উচ্চতায় থেকে আমরা বস্তুটাকে ছেড়ে দিছি, তাইলে তুমি পারতে না ভাইয়া, কত 2 × 50 ডিভাইডেড বাই 9.8 পুরোটার হোল স্কয়ার, তাইলেই তুমি পাওয়া যাইতে একদম ঠিক। তো এই সূত্রটাকে তোমাকে মনে রাখতে হবে, কারণ এই কোশ্চেনটা অনেক বেশি কোশ্চেন, এই কোশ্চেনটা অনেক বেশি আসে 30টা। যদি তুমি এই পর্যন্ত মনে রাখো, তাইলে তোমাকে এতগুলো লাইন করতে হবে না, শুধু তুমি টি ইকুয়াল টু লিখে দেবে হচ্ছে 2h ডিভাইডেড বাই জি, রুট ওভার 2h ডিভাইডেড বাই জি। কিভাবে কাজ করে সোফার কিন্তু আমি পুরোটা শিখাইছি। তো যদি এই উচ্চতা থেকে কোনো বস্তু পড়ে, s ইকুয়াল টু হাফ ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তো এই জায়গায় s এর পরিবর্তে আমরা h বসাইছি, আর a এর পরিবর্তে জি বসাইছি, কারণ এটা গ্র্যাভিটির দিকে পড়তেছে তাই। যদি সবগুলো বসায় দেই, আদিবেগ তো শূন্য, শুরুতে তো স্থির বস্তু পড়ছে, যদি শূন্য হয় সবগুলোর মান যদি বসায় দেই, আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাই টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি। সোফার যদি তুমি ওই মানগুলো দিতে, আমরা ধরে নিয়েছি 50, তার মানে এইটাকে যদি ক্যালকুলেটরে বসাও, তাহলে তুমি তো একটা আনসার পাবেই। এইটা তো আর পরিবর্তন হওয়ার কথা না, ক্যালকুলেটরে বসালে ডেফিনেটলি কখনো হবেও না, তাই না? এই সোফার গেল হচ্ছিল শক্তির সংরক্ষণশীলতার নীতি। কিভাবে কাজ করে শক্তির সংরক্ষণশীলতার নীতি? তো এই বস্তুর উপরে মোট শক্তি থাকে হচ্ছিল বিভব শক্তি, এবং গ্রাউন্ড ফ্রেমে থাকে হচ্ছিল মোট শক্তি কত, গতি শক্তি। যদি এই মাস পয়েন্টে কোনো এই বস্তুটা থাকতো কোনো এক মোমেন্টে, এই যে পয়েন্ট, এই পয়েন্টে গতি শক্তিও আছে, পাশাপাশি বিভব শক্তিও আছে। এই পয়েন্টটা কত, সে কিন্তু এখনো গ্রাউন্ড ফ্রেম থেকে কিছুটা উচ্চতায় আছে, কতটুকু এক্স, আর সে এখনো কিছু পরিমাণ নেমে আসছে, কতটুকু নেমে আসছে, পুরো উচ্চতা এইচ, নিচের টুকু যদি এক্স হয়, তার মানে এই উচ্চতা কত, এইচ মাইনাস এক্স। সে এখনো কতটুকু উচ্চতায় আছে, এইচ মাইনাস এক্স, আর নেমে আসছে কতটুকু, নেমে আসছে এইচ মাইনাস এক্স, এখনো আছে হচ্ছিল এক্স পরিমাণ উচ্চতায়। তো এই অবস্থানে বস্তুর মোট শক্তি কত হবে, সেম দুইটাই আছে, এখন বিভব শক্তিও আছে, পাশাপাশি গতি শক্তিও আছে। এই জায়গায় মোট শক্তি E ইজ ইকুয়াল টু কত হইতো, এ পি প্লাস এ কে,
তাই না? যদি দুইটাই থাকতো তাইলে কি হইতো অ্যাকচুয়ালি, তাইলে দুইটাই বসাইতাম আমরা, কোনো প্যারা নাই, দুইটাই বসাইতো তুমি, তাই না? যদি দুইটাই বসাইতে তো এই জায়গায় সব জায়গায় কত আসতো এমজিএইচ, এই জায়গায় মোট শক্তি কত আসতো এমজিএইচ, এবং এই অবস্থানে মোট শক্তি কত আসতো এমজিএইচ। কিভাবে? এই যে এই কে এর পর জায়গায় তুমি বসাও এই কে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। তো ভি এর পরিবর্তে আমরা কত বসাইতে পারি? এই যে ভি এর পরিবর্তে 2gh বসাও এই জায়গায় 2gh, তার মানে এই 2 আর এই 2 কাটা, বাসে কত এম জি এইচ একে, একে ইকুয়াল টু কত এমজিএইচ, ইপি এপি ইকুয়াল টু এমজিএইচ এই অবস্থানে, তার মানে এই অবস্থানের মোট শক্তি এমজিএইচ, এই অবস্থানের মোট শক্তি যে এইটা হচ্ছিল ই অফ এ বি সি, ই অফ এ, ই অফ বি, ই অফ সি এইটা, আর এটা হচ্ছিল ই অফ বি মোট শক্তি। তো এই অফ বি অবস্থানের মোট শক্তি অ্যাকচুয়ালি নির্ণয় করা, এই দুটো তো এমনিতেই পারবো আমরা, বাট এই বি অবস্থানে মোট শক্তিটা নির্ণয় করা একটু চ্যালেঞ্জিং। তো এইটা কিন্তু একদম ভেরি সিম্পল। তো ই অফ বি, ই অফ বি ইজ ইকুয়াল টু কত হইতো, যে ইপি প্লাস কত হইতো ই কে। তো ইপি এর মান বসাও এম জি কতটা, এই বিভবটা কোথায় থেকে মেজার করতে হবে, সে কতটা উচ্চতায় আছে। তো এম ডি এইচ এর পরিবর্তে বসাইতে হবে এক্স। তো তুমি এই জায়গায় দুইটা টিক্স মনে রাখবে, যদি তুমি বিভবটা বসাইতে দাও তাহলে নিচের দিক থেকে মেজার করবে, আর যদি গতিশক্তির কেসটা বসাবে তখন উপরের দিক থেকে মেজার করবে, উপরের দিক থেকে পরিমাপ করবে, তাইলে তোমার একটু মনে রাখতে সুবিধা হবে, ধরতে সুবিধা হবে। তার মানে এই জায়গায় তোমাকে বসাইতে হবে কত এক্স, এমজি এক্স। তার মানে এই জায়গায় এখনো তার এত পরিমাণ বিভব আছে, পাশাপাশি এখন সে কিছু পরিমাণ নেমে আসছে, এই কারণে তার কিছু পরিমাণ এই যে গতিশক্তি অর্জন করছে। কতটুকু গতিশক্তি অর্জন করছে? হাফ এম বি স্কয়ার। তো এই ভি এর পরিবর্তে তুমি বসাইতে পারো কত, একবারে বসাই আমরা, ভি এর পরিবর্তে বসাইতে পারি হচ্ছিল ভি স্কয়ার এর পরিবর্তে হাফ এম বি স্কয়ার। তো পরবর্তী লাইনে আমি তোমার জন্য আরো এক লাইন করি, এম জি এক্স প্লাস হাফ এম বি স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি এই যে বি স্কয়ার, এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছিল 2 এইচ। এই 2 আর এই 2 কাইটা দাও, এই জায়গায় বাসে কত এম জি এক্স প্লাস এম জি এইচ, তাই না? আর এই যে এই জায়গায় এই যে এইচটা আমরা বসাইছি, এই যে এইচ, এই এইচ কে অ্যাকচুয়ালি এইচ আছে না, এই এইচটা কিন্তু কতটুকু নেমে আসছে, এই যে পরিমাণ এইচ মাইনাস এক্স। তো তোমাকে এই জায়গায় বসাতে হবে এইচ মাইনাস এক্স, তাই না? সোফার এই যে এইচ, এই এইচ তো পুরোটা তখন পড়ছিল সে তখন, বাট সে এখন কতটুকু পড়ছে, এই পর্যন্ত নেমে আসছে এইচ মাইনাস এক্স। তো তুমি এই জায়গায় বসাইবে কত এইচ মাইনাস এক্স। তো তুমি এমজি এমজি কমন নাও, এমজি কমন নিলে এক্স প্লাস এই জায়গায় তুমি সেকেন্ড ব্র্যাকেট বসাও, এই জায়গায় এইচ মাইনাস এক্স, তারপরে আর একটা ব্র্যাকেট বসাও। তো এই এক্স কত প্লাস, আর এই মাইনাস এক্স, প্লাস এক্স আর মাইনাস এক্স, ফিনিশ। তাহলে বাসে কত এইচ, শুধুমাত্র বাসে এম জি এইচ ই অফ বি। বুঝতে পারছি? সব জায়গায় যে কোনো ওয়েতেই তুমি যদি মিলাও, এই জায়গায় যে কোনো মোমেন্টে এই বস্তুটাকে রাখো, এ বি সি ডি যে কোনো পয়েন্টে রাখলে বস্তুটার মোট শক্তি হবে হচ্ছে এম ডি এইচ, মিলবে। আর এটা মেলে। আর এই কোশ্চেনটা অনেক বেশি আসে, অনেক 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 বেশি আসে, যে বিভব শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কি না, কোন একটা বস্তুর শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা, উপর থেকে ছাড়ার পর টিচার বেশ কয়েকটা, তুমি এরপরেই দেখবে যে সবকিছু আছে, বেশ কয়েকটা পয়েন্টকে সেরে ইন্ডিকেট করেন, এরপরে বলেন যে এই জিনিসটা শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে কিনা, মেনে চলবে। সোফার বুঝতে পারছি জিনিসপত্র, এই জিনিসপত্র কিভাবে কাজ করে, এই জায়গায় অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে, চলো আমরা আরো একবার মুছে দিয়ে পুনরায় তোমার বুঝাই দিচ্ছি। এই জিনিসটা বুঝাই তোমারে, যে এই যে একটা সারফেস উপরের দিক থেকে পড়ছে, এই মাস পয়েন্টের মোট শক্তি কত, ই ইকুয়াল টু কত হইতো এ পি প্লাস এ কে, বিভব শক্তি প্লাস গতিশক্তি। তো এই যে অবস্থানের মোট শক্তি বিভব শক্তি কত হইতো এম জি, সে যতটা উচ্চতায় আছে কতটুকু এক্স, আর যতটা নেমে আসছে কতটা নেমে আসছে এইচ, এইচ মাইনাস এক্স, তাই না? তো এই জায়গায় এম জি এক্স বসাইতে, আর এই জায়গায় কত বসাইতে এম হাফ
এম ভি স্কয়ারের পরিবর্তে লিখতে হচ্ছিল 2g এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। আর প্রথম দুইটা তো আমরা এমনিতেই পারবো। এই জায়গায় থেকে যদি তুমি এমজি এমজি এই টু আর এই টু কাইটা দিলে তো দুই জায়গায় থাকে এমজি, এমজি এমজি থেকে বাদ দিলে বাসে কত এক্স প্লাস এইচ মাইনাস এক্স। তার মানে প্লাস এক্স আর মাইনাস এক্স বাদ যায়, কাটা যায়, প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা গেলে বাসে কত এম জি এইচ। এইটা হচ্ছিল মোট শক্তি, ই অফ বি অবস্থানে মোট শক্তি। আর ই অফ এ, এই ই অফ এ তো একদম পুরোটাই এই জায়গায় তো আর কোনো গতি শক্তি নেই, পুরোটাই বিভব এম জি এইচ বেটা এম জি এইচ ই অফ এ। মোট শক্তি এই অবস্থানে এইটা হচ্ছিল এ বি এবং সি। আর সি অবস্থানে তো কোনো বিভব নাই, এই জায়গায় মোট শক্তি গতি শক্তি, তাই না? হাফ এম বি স্কয়ার, এটা হচ্ছিল ই অফ সি। তো এই যে বি এর পরিবর্তে যদি আমরা পুরোটা নেমে আসতে কতটুকু, এই জায়গায় কি এইচ পরিমাণে নেমে আসছে না এইচ, তো এই ভি এর জায়গায় আমরা বসায় দেবো হাফ এম, ভি এর জায়গায় বসাবো হচ্ছিল 2g এইচ, তাহলে 2 বাই কাইটা দিলে বাসে কত এম জি এইচ। তার মানে এই সবগুলো শক্তি সমান হবে ই অফ এ ইজ ইকুয়াল টু ই অফ বি ইজ ইকুয়াল টু কত ই অফ সি। সব জায়গায় সবকিছু সমান হবে। সোফার বুঝতে পারছি জিনিসপত্রগুলো। তোমার আমি একটা জিনিস তিনবার চারবার করে বোঝাচ্ছি যাতে করে তোমার ধরতে অনেক বেশি সুবিধা হয়। আর এই প্রত্যেকটা ক্লাস এইভাবে দুর্দান্ত ভাবে নেওয়া হবে। আর এই সবগুলো ক্লাস 2 বছরের জন্য মাত্র কোর্স ফি থাকবে চলো 499 টাকা। তুমি তোমার ছোট ভাই ফ্রেন্ডদেরকে জানিয়ে দিতে পারো এবং জানিয়ে দেবে অ্যাকচুয়ালি, কারণ এটা তোমার লাইফের জন্য একটা বড় সিদ্ধান্ত হবে যে আমরা খুব কম বলতে পারো ভাই এত কম পরিমাণে অর্থ কেন। রিজনটা ভেরি সিম্পল, যে আমরা ওই পিতামাতার কাছ অব্দি পৌঁছে যেতে চাই যেই পিতামাতা খুব কম পরিমাণ অর্থ নিয়ে ফ্যামিলির ভিতর অনেক বেশি ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছেন, এবং আমরা সবগুলো স্টুডেন্টকে আমরা সহযোগিতা করতে চাই যারা অনেকটা ক্রাইসিসের ভিতর দিয়ে বসবাস করছে। তুমি কিন্তু জানো যে শহরের অলিতে গলিতে অনেক মানুষ আছে যারা কিনা সুবিধা বঞ্চিত। আমরা তাদের কাছ অব্দি পৌঁছে যেতে চাই এবং তাদের কাছেও খুব সুন্দর কিছু নিয়ে পৌঁছে যেতে চাই, যাতে করে তারাও খুব সুন্দর মতো পরবর্তীতে ভালো একটা লাইফ লিড দিতে পারে এবং স্বপ্ন দেখতে পারে যে আমরাও একটা সময় পুরো ওয়ার্ল্ডের বেশ কিছু ভালো ভালো ইম্পর্টেন্ট জায়গাগুলোতে কাজ করতে পারবো। আর সেই অবস্থান থেকেই তাদেরকে হেল্প করার জন্যই আমাদের এই পরিশ্রম। আর এই পরিশ্রমের জন্য প্রাইস থাকবে মাত্র 400 টাকা, 4.99 টাকা, তাই না? কোর্স ফি 700 টাকা, আমরা এখন ওই আরো কিছু পরিমাণ টাকাকে আমরা কমায় দিছি, কমায় দিয়ে মাত্র এখন রাখছে চলো 499 টাকায় তুমি ভর্তি হয়ে যেতে পারো। আর এই 499 টাকায় তুমি কি কি কোর্স পাচ্ছ? সব পাচ্ছ একদম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং হায়ার ম্যাথ, একদম কম্প্যাক্ট সিরিজ। তোমাকে কেউ দেবে না। আমি কিন্তু দেখছি যে বাংলাদেশের যেমন উদ্ভাস পাশাপাশি আরো বেশ কিছু কোর্স আছে, তারা প্রাইস রাখছেন কত? অনলাইন ব্যাচের প্রাইস রাখছেন তারা হচ্ছে 18,000, 18,000। তো এই এত পরিমাণ অর্থ দিয়ে একজন স্টুডেন্টকে অ্যাকচুয়ালি পড়তে পারেন যারা কিনা স্বপ্ন দেখেন, যার পিতামাতা খুব আর্লি স্টেপে অনেক বেশি ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছেন, আমরা তাদের কথাটাকেও মাথায় রাখছি। আমি জানি যে একজন স্টুডেন্টের কাছে 1,000 টাকা কত টাকা, আমি জানি। তো ওই জিনিসটাকেই জানি বলেই আমরা ওই প্রাইসটাকে অত নিম্ন রাখছি, কারণ আমরা পৌঁছে যেতে চাই সকলের কাছে। আর এদের মতো এত পরিমাণ প্রাইস কেন আমরা রাখি নাই? কারণ আমরা ওদের মতো হতে চাই না, আমরা হতে চাই আমরা প্রত্যেককে হেল্প করতে চাই। কারণ তুমি আমার দেশের একজন মানুষ, তুমি আমার ভাই, আমার বোন, আমার পাশের বাড়ির একজন, আমার দেশের একজন। তো তোমাকে হেল্প করার জন্যই তো আমরা জন্মাইছি। তো তুমি আর আমি তো সেম, তুমি আর আমি তো ডিফারেন্ট না। তো এর জন্যই প্রাইজের মানটা এত কম রাখছি। এদের মতো চাইলেও আমরা এতটা মানটাকে বাড়াই দিতে পারি, তা ডেফিনেটলি আমরা ওই কাজ করতে পারবো না। তো আমাদের প্রাইস থাকবে হচ্ছিল মাত্র 499 টাকা। আর এই 499 টাকায় কতটা ক্লাস নেওয়া হচ্ছিল? 200 প্লাস লাইভ ক্লাস, 200 প্লাস লাইভ ক্লাস থাকবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো হবে, পাশাপাশি প্রপার গাইডলাইন দেওয়া থাকবে পুরো 2 বছর ধরে, পরীক্ষার আগ পর্যন্ত 2 বছর ধরে তোমার জন্য থাকবে হচ্ছিল মাত্র
আর এই কোর্সে ভর্তি হলে তুমি কি কি পাবে? তোমাকে কোনো টেস্ট পেপার কিনতে হবে না, অন্তত টেস্ট পেপারের টাকা তো তুমি বাঁচবে। পাশাপাশি সবগুলো ক্লাস পাবে রেকর্ডেড, পাশাপাশি হচ্ছিল লাইভ, রেকর্ডেড পাশাপাশি লাইভ। আর এখন তুমি যা দেখতেছো তা হচ্ছিল প্রি ক্লাস। রোব বেটা। ওকে, সোফার আমরা মুছে দিয়ে এগিয়ে যাই সামনের দিকে। আমরা অনেকটা দূরে এগিয়ে গেছি, শক্তির সংরক্ষণশীলতার নীতিটাকে পড়ে ফেলছি, আমরা প্রিসাইজ করে ফেলছি। এরপরে আমরা দেখবো হচ্ছে, আমি চাইলেই পড়াশোনাকে আরো স্পিড আপ করতে পারি, বাট আমরা চাইলে তোমাকে সর্বোচ্চ হেল্প করতে, তাই পড়াশোনার স্পিডটাকে অনেকটাই বেশি স্লো রাখছি। নিক্ষিপ্ত বস্তুর ফ্লাইং টাইম, নিক্ষিপ্ত বস্তুর ফ্লাইং টাইমটা এই জায়গায় পড়ানো উচিত না, বাট এই কোশ্চেনটা অলরেডি বোর্ডে আসছে, তো এইটাকে না পড়ায় তো কাজ নাই, পড়াইতেই হবে। তো নিক্ষিপ্ত বস্তুর ফ্লাইং টাইম কি? তো লেটস সে এই যে গ্রাউন্ড ফ্রেম, মাদার আর্থ, মাদার আর্থ থেকে আমরা একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারছি, উপরের দিকে, উপরের দিকে ভি বেগে বা ইউ আদি বেগে ছুঁড়ে মারছি উপরের দিকে। এই যে বস্তুটা উপর পর্যন্ত উঠছে, কত দূর পর্যন্ত উঠছে? এই উচ্চতা কভার করছে সে। এই কভারকৃত উচ্চতা কতটুকু? এইচ। এই উচ্চতা কভার করতে তাকে একটা সময় উপর পর্যন্ত উঠতে হয়েছে, পাশাপাশি এই অবস্থান থেকে যখন সে নিচের দিকে নামছে তখনও তো তাকে কিছু পরিমাণ সময় নিতে হয়েছে। যদি উঠার সময় তো হচ্ছে টি1, নামার সময়টা হতো কত? টি2। তাহলে মোট সমান কত হইতো? যে সে মোট কতটা সময় হাওয়ার উপরে ভেসে থাকতো? টি ইকুয়াল টু কত হইতো? টি1 প্লাস টি2, তাই না? মোট সময় উপরের দিকে উঠতে কিছু পরিমাণ সময় নিছে, পাশাপাশি নামতেও সে আরো কিছু পরিমাণ সময় নিছে। এই নামার সময় এবং ওঠার সময় কিন্তু সমান হয়, টি1 এবং টি2 সমান হয়, তাই না? এই যে কেসে উঠতে যতটা সময় নেয় টি1 এবং নামতে যতটা সময় নেয় টি2, এই টি1 ইকুয়াল টু কত হয়? টি2। উঠতে যতটা সময় লাগে ঠিক নামতেও ততটাই সময় লাগে। তাই টি1 মোট কতটা সময় সে হাওয়ায় ভেসে থাকে, এইটাকেই তো বলা হচ্ছিল টোটাল ফ্লাইং টাইম। তো টি ইকুয়াল টু হচ্ছিল টি1 প্লাস টি2। তাই টি1 প্লাস টি2 কে আসলে কিভাবে বের করা হয়? এই যে বেগ, কত বেগে ছুঁড়ে মারছে, এই বেগটা কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি, তার কনস্ট্যান্ট ভেলোসিটি। এই জায়গায় থেকে বেগ বের করার, শেষ বেগ বের করার ফর্মুলা কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এই কে থেকে এ বসালে চলবে? ডেফিনেটলি না, বসাইতে হবে কত? জি। আর এই যে অবস্থান, শেষ বেগ কত? জিরো। শেষ বেগটাকে তুমি কত বসাও? জিরো বসাও। যদি শেষ বেগটাকে জিরো বসাও তাহলে এই কেসে টি ইকুয়াল টু কত দাঁড়ায়? টি ইকুয়াল টু হচ্ছিল ইউ বাই জি। কেন এই জায়গায় একটা মাইনাস আসার কথা ছিল, যে মাইনাস ইউ বাই জি, বাট এই জায়গায় মাইনাস আসবে না। কেন আসবে না? কারণ গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করতেছে, গ্র্যাভিটি নিজের দিকে আর ওইটা কাজ করতেছে উপরের দিকে, তাই টি ইকুয়াল টু হচ্ছিল ইউ বাই জি। তো এটা তো শুধুমাত্র টি1 উপরে ওঠার সময়, তাই না? টি1 সে এতটা সময় নিয়েছে হচ্ছিল উপরে উঠতে, পাশাপাশি নামতেও তো তার আরো এতটা সময় লাগবে টি2। তার মানে টি1 এবং টি2 যদি সমান হয়, তো এই জায়গায় থেকে বসাও, যদি টি1 টি2 সমান হয় তার মানে টি ইকুয়াল টু কত হয়? টি1 প্লাস টি2। টি1 কত? ইউ প্লাস জি প্লাস হচ্ছিল ইউ প্লাস জি। তো তুমি যদি নিচে জি কে কমন নাও, এই জায়গায় কত হয়? ইউ প্লাস ইউ। খুব ছোট্ট ছোট্ট প্রত্যেকটা জিনিস পর্যন্ত কিন্তু খুব খুঁটে খুঁটে পড়ানো হচ্ছে। তার মানে কত হয়? 2u ডিভাইডেড বাই জি। মোট ফ্লাইং সময়, সে মোট কতটুকু ভেসে থাকতো, নিক্ষেপণের পরে সে মোট কতটা সময় ভেসে থাকতো। এটা ঠিক কখন কাজ করতো? যখন এই গ্রাউন্ড ফ্রেম থেকে একদম 90 ডিগ্রি বরাবর ছুড়ে মারতে, তখন। বাংলাদেশি ব্যাটিং দের জন্য এইটা, বাংলাদেশি ব্যাটিং, প্রত্যেকটা দেশের ব্যাটিং মারে বল এই দিক বরাবর কাট করে দেয়, আর বাংলাদেশি ব্যাটিং মারলে কি উপরের দিক বরাবর দেয়, পরে কিপারে রাতে পরে গিয়ে টুপ করে আউট হয়। এটা হচ্ছে বাংলাদেশি বোলিংরা, ব্যাটিংরা এই দিক বরাবর মারে, উপরের দিক বরাবর মারে, বাট প্রত্যেকটা দেশের বোলিং কিন্তু মারে হচ্ছে এইভাবে কাট করে। ওদের বল ছক্কা হয় আর এদের বল কি হয়? হাতে যায়, আউট হয়। বাট ওই দিকে যাবো না আমরা। এই যে যখন তুমি সোজা 90 ডিগ্রি বরাবর নিক্ষেপ করবে, তখন হার জন্য সূত্র হচ্ছিল এইটা। বাট যদি তুমি এরকম কার্ভ করে ছুড়ে মারতে, তাহলে এই যে অংশ থাকতো, এই দিকের অংশ কত হইতো? ভি বেগে অথবা ইউ বেগে ছুড়ে মারছে, একে বলা হচ্ছিল ভি নট। ছোটবেলায় তোমার ইউ পড়ানো হচ্ছে, বাট এই কেসটা হয়তো ভি নট।
এই যে কোণ, এই দিকের একটা অংশ থাকে, এই দিকের একটা অংশ থাকে। এই যে কোণটা যদি থিটা হয় তাহলে এই দিকের অংশ কত হইতো, বি নট কস থিটা, আর এই দিকের অংশ হইতো কত, বি নট সাইন থিটা। এই জিনিসপত্র আমি তোমার পড়াবো না, কারণ এইগুলো তোমার কেসে নাই। একে বলা হচ্ছিল প্রাস। তুমি দেখবে যে ফিজিক্স এবং হায়ার ম্যাথ দুটো সেম জিনিস। এখন তুমি হায়ার ম্যাথে পড়তেছো কি, এরপরে তুমি যখন বড় হবে এইচএসসি তে উঠবে, দেখবে যে সব ফিজিক্সেও তুমি যা পড়ো হায়ার ম্যাথেও তাই পড়ো, সেম জিনিস, একই জিনিস। তো এই জিনিসগুলো তুমি দেখবে যে বড় হলে এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। তো এই জায়গায় থেকে আমি দেখবো না ওইটা, বাট টোটাল ফ্লাইং টাইম এই জায়গায় থাকবে চলো কতটুকু, 2u/j। এই কেসে কোনটারে কি বলে, ইউ হচ্ছিল আদিবেগ। কত বেগে আমরা ছুঁড়ে মারছি, আদিবেগ। আর জি জি তো আমরা সবাই জানি, অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। সো ফার এই গেল সবগুলো কনসেপ্ট। শক্তির সংরক্ষণশীলতার নীতি, নিক্ষিপ্ত বস্তুর মোট ফ্লাইং টাইম t = 2u/j। ওই যে আমি তোমার দাগ দিয়ে দিছি যেগুলো যেগুলো সূত্র, t = 2u/j। আর এই যে t1 যদি তোমাকে বলতো শুধু যে পতন কাল কত অথবা উত্তোলন কাল কত, যখন তোমাকে বলতো যে পড়ার সময় কত, মানে শুধু পতন কাল, যদি পতন কাল চাইতো শুধুমাত্র তখন খুলে একটা, মানে উপর থেকে পড়তে যতটা সময় নিত কতটুকু, t = u/j। যদি বলতো যে উৎক্ষেপণের সময় কতটা, তখন তোমার জন্য কেস হইতো t = u/j। এই যে টি1 এবং টি2 তো সমান, উৎক্ষেপণ এবং পতন কালের জন্য সেম সূত্র। আর যখন মোট ফ্লাইং টাইম বলবে তখন হচ্ছিল এদের দুই জনের যোগফলের সমান হচ্ছিল 2u/j। সোফার বুঝছি। এই গেল আরো একটা কনসেপ্ট, পরবর্তী কনসেপ্ট। ভাই আমরা অনেকেই আছে এরকম যে ধৈর্য কিছুটা সময় আমরা ক্লাস করি, এরপরে আসলে ধৈর্য হারা হয়ে যায়। না, ধৈর্য হারা হলে চলবে না। তোমাকে মনে রাখতে হবে যে ধৈর্যশীলরাই সবসময় বিজয়ী হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোরআনে তো একবারে সরাসরি অনুমোদন দিয়ে রাখছেন যে অদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা আদ্দাকা আলা রাব্বিকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই সকালের উজ্জ্বল আলোর শপথ, শপথ রাত্রি যখন তা গভীর হয়, আর আপনার রব আপনাকে কখনো পরিত্যাগ করেননি, আর তিনি অসন্তুষ্টও নন। নিশ্চয় আপনার পরবর্তী দিন পূর্ববর্তী দিনের চাইতে অধিক উত্তম, আর শীঘ্রই আপনার রব আপনাকে এত নিয়ামত দেবেন যার ফলে আপনি অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবেন, তাই না? আর আল্লাহ তো বলছেন যে তোমাকে পরিশ্রম করে যেতে হবে। আল্লাহ পরিশ্রম না করলে কখনোই তোমাকে কোনো ফলাফল দেবে না। তো ওইটাই, ওই যে আমি তোমার আগেও বলছি যে পরিশ্রম মানুষকে বিশ্বাসী বানায়, আর বিশ্বাসীরা সর্বদাই বিজয়ী হয়। তো তোমাকে পরিশ্রম করতে হবে। পরবর্তী টপিক থাকবে হচ্ছে হাতুড়ি ও পেরেক। এই জিনিসটা অ্যাকচুয়ালি খুব মজার কেস, বাট তোমার এই জায়গা থেকে কোশ্চেন খুব কম আসে। আমি জানি না টিচাররা কেন এত কম কোশ্চেন গুলো দেয়। তো এই হাতুড়ি ও পেরেকের কেসটা কি, হাতুড়ি ও পেরেক, হাতুড়ি ও পেরেক মোট তিনটা কনসেপ্ট থাকে। প্রথম কেস, লেটস সে একটা গ্রাউন্ড ফ্রেম, এর উপরে একটা পেরেক আছে, পেরেক। এই পেরেকের উপরে যদি আমরা একটা হাতুড়ি ছেড়ে দেই, উপর থেকে এই উচ্চতায় থেকে একটা হাতুড়িকে ছেড়ে দেই, তো ডেফিনেটলি এই হাতুড়িটা একটা উচ্চতা কভার করে কতটুকু, এইচ। এই হাতুড়ির ভিতরে কিছু পরিমাণ শক্তি থাকে কতটুকু, এম জি এইচ, বিভব শক্তি আমি তোমাদের মাত্রই পড়াইছি। পাশাপাশি বাড়ি দেওয়ার কারণে এই পেরেকটা এই দেয়াল বা মাটির ভিতরে কিছু পরিমাণ গেঁথে যায় কতটুকু, লেটস সে এক্স পরিমাণ গেঁথে গেছে, এক্স। আর এই মাটি বা এই দেয়ালের বাধাদানকারী বল কত, এফ, তাই না? ফিকশন ফোর্স বা বাধাদানকারী বল হচ্ছিল এফ। যদি বাধাদানকারী বল এফ হয় তাহলে এই পেরেকটা মাটির ভিতরে কতটুকু গেঁথে গেছে, যতটুকু বিভব হারাইছে সে, এই পুরো বিভবটাই তো এর এগেইনস্টে কাজ করে। মাটির গড় বাধাদানকারী বল কত, এফ ইনটু এক্স, তাই না? কতটুকু বিভব হারাইছে সে, শুরুতে সে এইচ পরিমাণ উচ্চতা কভার করার জন্য বিভব হারাইছে হচ্ছিল এম জি এইচ। পাশাপাশি এক্স পরিমাণ সে মাটির ভিতর গেঁথে গেছে, এর জন্য তো সে কিছু পরিমাণ বিভব হারাইছে কতটুকু, এম জি এক্স। আর এই সবগুলো বল ব্যয় হয়েছে কিসের বিরুদ্ধে, এই মাটির গড় বাধাদানকারী বল এফ ইনটু এক্স, এফ এক্স। তো এই জায়গা থেকে তুমি এম জি কমন নিতে পারতে, এম জি কমন নিলে বাঁচতে কত, এইচ প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, এফ এক্স।
সোফার এই গেল প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট কি হইতো? দ্বিতীয় কনসেপ্টটাই অ্যাকচুয়ালি কার্যকর বা কাজে লাগে। আমরা কি কোনো একটা পেরেকের উপরে শুধুমাত্র হাতুড়ি ছেড়ে দেই না, ডেফিনেটলি হাতুড়ি দিয়ে পেরেকের উপরে হিট করাই, বাড়ি মারি, তাই না? যদি পেরেকের উপরে হাতুড়ি দিয়ে বাড়ি মারি ভি বেগে, হাতুড়িতে একটা গতিশক্তি নিয়ে সেই পেরেকের উপরে হিট করে। কতটুকু গতিশক্তি? ভি বেগে। এই জায়গায় সে কিন্তু একটা গতিশক্তি নিয়ে আসে, এর উপরে হিট করে। কতটুকু? হাফ এম ভি স্কয়ার। সবকিছু আমি প্রমাণ করে নিয়ে আসছি, তারপরে না আমি তোমাকে লিখতে পারতেছি। এতটুকু গতিশক্তি কে, এতটুকু গতিশক্তি দিয়ে এর উপরে হিট করায়। এতে করে বস্তুটি কি হয়? কিছু পরিমাণ মাটির ভিতরে গেঁথে দেয়। কতটুকু মাটির ভিতরে গেঁথে দেয়? এক্স পরিমাণ। এবং এই মাটির গড় বাধাদানকারী বল কত? এফ। যদি এক্স পরিমাণ মাটির ভিতরে গেঁথে যায়, তাহলে সে মোট কতটুকু শক্তি নিয়ে এই বিভব কতটুকু হারায়? এক্স পরিমাণ গেঁথে দেওয়ার জন্য তো সে বিভব হারাইছিল এম ডি এক্স। এই এর মতো গেঁথে দেওয়ার জন্য কতটুকু হারাইছে? এম ডি এক্স। পাশাপাশি কতটা বল দ্বারা বাড়িয়ে দিয়েছে? হাফ এম বি স্কয়ার। হাফ এম বি স্কয়ার প্লাস কত? এই এতটুকু বিভব হারাইছে এম জি এক্স ইকুয়াল টু সবগুলো কার বিরুদ্ধে ব্যয় হয়েছে? মাটির গড় বাধাদানকারী বল হচ্ছিল এফ এক্স। এই গেল দুইটা কেস, তাই না? প্রথমটা হচ্ছিল হাতুড়ি শুধুমাত্র ছেড়ে দিয়েছে, সে বিভব হারাইছে, এই হারানো বিভবের কারণে কতটুকু গেঁথে গেছে। এই জায়গায় শুধুমাত্র এইটাকে বের করছি আমরা। আর এই কেসে বের করছি মেইন কেস, আমরা ভি বেগে বাড়ি মারছি কতটুকু? হাফ কে এক্স স্কয়ার। এতটুকু গতিশক্তি নিয়ে এসে সে এর উপরে বাড়ি মারছে। বিভব হাফ কে, হাফ এম ভি স্কয়ার। এতটুকু গতিশক্তি দিয়ে হাতুড়ির উপরে, হাতুড়িতে পেরেকের উপরে হিট করাইছে, এতে করে এক্স পরিমাণ গেঁথে গেছে। আর এক্স পরিমাণ গেঁথে দেওয়ার জন্য সে কিছু পরিমাণ বিভব হারাইছে। মানে যদি পড়ে যায় তাইলে তো বিভব হারায়, অথবা গেঁথে গেছে, গেঁথে দেওয়ার জন্য তো সে কিছু পরিমাণ ডাউন হয়েছে, তার মানে তার কিছু পরিমাণ বিভব হারাইছে। কতটুকু? এম জি এক্স। যতটুকু গেঁথে গেছে ততটুকু। আর কতটুকু গতিশক্তি দ্বারা বাড়ি দ্বারা দিছি আমরা? হাফ এম বি স্কয়ার। তাহলে মোট কতটুকু শক্তি সে হারাইছে? এই এর বিরুদ্ধে কাজ করছে, এফ এক্স এর বিরুদ্ধে। হাফ এম বি স্কয়ার প্লাস হচ্ছিল এম জি এক্স ইকুয়াল টু হচ্ছিল এফ এক্স। এই সোফার গেল হচ্ছিল দুইটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট থাকবে কি, আমি এই জায়গায় শুধুমাত্র তোমার একটু দ্রুত পড়ায় যাব, কারণ এই জিনিসপত্রগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। এগুলো বড় হলে তোমার আসবে, বাট শিখায় রাখতে হবে স্টুডেন্টকে, কারণ কোশ্চেনের প্যাটার্ন খুবই হাই। এই জায়গায় যদি আমরা একটা হাতুড়ি দ্বারা পিটনি মারি একটা উলম্ব তলে বা উলম্ব দেয়ালে, অনেকটা জাস্ট লাইক তুমি যখন দেয়াল ঘড়িটা নাও তোমার ওয়ালের সাথে, তখন তুমি উপরের দিক বলবো এই দিক বরাবর বাড়ি মারবো। এই যে লেটস আমরা ওয়ালের ভিতরে একটা পেরেক কাটতেছি, তো কিছু পরিমাণ পেরেকটা গেঁথে যাবে ওয়ালের ভিতরে। কতটুকু গাঁথবে? এক্স পরিমাণ এক্স। এবং এই দেয়ালের বাধাদানকারী বল যদি এফ হয়, তো কতটুকু শক্তি দ্বারা বাড়ি মারেছি আমরা? হাফ এম বি স্কয়ার। তো এই জায়গায় দেখো তো কত ডিগ্রি? একদম 90 ডিগ্রি। 90 ডিগ্রি বরাবর কি কোনো উপাংশ থাকে? 90 ডিগ্রি বরাবর কোনো উপাংশ থাকে না। তার মানে এই পুরো গতিশক্তিটাই কাজ করবে হচ্ছিল এর বাধাদানকারী বলের বিরুদ্ধে। তার মানে পুরো গতিশক্তি কতটুকু? হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু কত হবে? এফ এক্স। এই কেসটা একদম সিম্পল, যে হাফ এম বি স্কয়ার ইকুয়াল টু হতো এফ এক্স। এই সমীকরণের কোন দ্বারা কি বলে আমরা যদি পরিচয়টা দিতাম, এম হচ্ছিল ভর, হাতুড়ি ভর, বি হচ্ছিল কত বেগে আমরা বাড়ি মারছি, এম হাতুড়ি ভর, জি হচ্ছিল গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এক্স কতটুকু সে মাটির ভিতরে গেঁথে গেছে, আর এই এফ, এফ হচ্ছিল মাটির গড় বাধা দানকারী বল বা মাটির বাধা দানকারী বল এফ, বা মাটি বা দেয়াল বা তক্তা বা কাঠ তুমি যার ভিতরে পেরেকটা গাড়বে তার বাধা দানকারী বল কত হবে। তো সোফার এই জিনিসপত্রগুলো একটু হায়ার স্ট্যান্ডার্ড, আমি তোমাদের তারপরেও শিখায় রাখছি। যদি কোশ্চেন করতে এই পর্যন্ত আসা উচিত না কোশ্চেন করার জন্য, বাট চাইলে এসএসসি লেভেলে যে হারে কোশ্চেন অ্যাকচুয়ালি হার্ড করতে শুরু করেছেন টিচার, তো এই জায়গায় আসলেও আসতে পারেন। তো এই জন্য আমি এতটুকু তোমাকে শিখায় রাখছি, যাতে করে তুমি এগুলো করতে পারো। সোফার এই গেল মোট কনসেপ্ট হাতুড়ি ও পেরেক। এবার গেলাম এইচ উচ্চতায় বিভব শক্তি এন গুণ। মানে কথা হচ্ছে যে পরবর্তী টপিক তোমার পরীক্ষার হলে এই কোশ্চেনটা বেশ আসে, যথেষ্ট বেশি আসে। কোশ্চেনটা হচ্ছে যে কোন একটা বস্তুকে আমরা উপরের দিকে ছুঁড়ে মারছি অথবা এই উচ্চতায় থেকে ছেড়ে দিয়েছি, তো কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 2 গুণ হবে, অথবা 1/4 হবে, অথবা 1/3 হবে, অথবা 6 গুণ হবে, তাই না? এই কোশ্চেনটা কিন্তু বেশ আসে। এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির n গুণ। বিষয়টা কেমন? এই যে একটা বস্তু পৃথিবী যদি হইতো, যদি আমরা এই দিক বরাবর লিখি,
দুইটাকে পৃথক করে নেই। তো লেটস সে এই যে পৃথিবী মাদার আর্থ, মাদার আর্থ থেকে যদি একটা বস্তু পৃথিবীর দিকে পড়ে, কোন একটা বস্তু পৃথিবীর দিকে পড়ে, এই যে কোন অবস্থানে, এই যে এই অবস্থান, যদি এটা এ অবস্থান হয়, এটি বি অবস্থান, এবং এই যে পৃথিবীতে পড়ছে এই অবস্থান যদি সি হয়, তো কোন অবস্থানে গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে অথবা 4 গুণ হবে অথবা n গুণ হবে, n গুণ। এই কেসটা অ্যাকচুয়ালি কিভাবে মেজার করা হয়, তো গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে অথবা বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে। বিভব শক্তি কত, এই আমরা এই জায়গায় থেকে লিখি, বিভব শক্তি হচ্ছে এপি, এপি ইকুয়াল টু হচ্ছে n অফ ই কে, n গুণ হবে, আমরা ধরে নিচ্ছি যত গুণ হবে সেটাকে n দ্বারা প্রকাশ করছি, n গুণ। তার মানে গতিশক্তি বিভব শক্তি কত, m ভি এইচ, আর n ইন্টু গতিশক্তি হাফ কে, এই বেটা হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, তাই না? তুমি চাইলে এই এম এম কাইটা দিতে পারো দুই দিক থেকে। আর এই ভি ইকুয়াল টু কত, এই যে ভি ইকুয়াল টু কিন্তু আমরা শিখাইছিলাম যত উচ্চতা থেকে পড়বে, পাশাপাশি এই যে উচ্চতা যদি এই অবস্থানে বের করতে চাইতাম, সে এখন আছে এক্স পরিমাণ, আর যে যতটুকু সে নেমে আসছে, কতটুকু নেমে আসছে, এইচ মাইনাস এক্স, যতটুকু নেমে আসছে সেই পরিমাণটা হচ্ছিল এইচ মাইনাস এক্স, আর এখনো যতটা উচ্চতায় আছে সেটাকে বলা হচ্ছিল এক্স, এক্স পরিমাণ উচ্চতায় সে আছে। তো এই জায়গায় এন হাফ, এম তো এমই রাখবো, অথবা এম কে আমরা কাইটা দিছি, অথবা এম পরে কাটি আমরা, এম ভি স্কয়ার, ভি ইকুয়াল টু তো আমরা লিখতে পারি কত, দেই ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 জি এইচ, আর এই এইচটা কভার করব উপরের দিক থেকে যতটুকু সে নেমে আসছে, এইচ মাইনাস এক্স, তাই না? এই জায়গায় তুমি বসাও এইচ মাইনাস এক্স, আর এইটাকে তোমাকে বসাইতে হবে সে কতটা উচ্চতায় আছে, এই যে উচ্চতা, এইটা কত ধরছিলাম আমরা, এক্স, তার মানে তোমাকে এইচ এর পরিবর্তে বসাইতে হবে কত, এক্স, তাই না? তো যদি তুমি এই জায়গায় বসাও এম জি এক্স ইকুয়াল টু এন ইন্টু হাফ এম এইচ মাইনাস এক্স, এ বেটা এইচ মাইনাস এক্স এর সামনে কিছু আছে, এই যে 2g, যদি ভি ইকুয়াল টু রাখতাম আমরা, ভি স্কয়ার ইকুয়াল টু হতো হয়তো 2g এইচ মাইনাস এক্স, 2g তো আমি বসাই নাই, 2g এইচ মাইনাস এক্স, তার মানে এইবার তুমি সবগুলো কেটে দাও, এম জি 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 কাটা, বাসে কত, এক্স ইকুয়াল টু এন, এই 2 দ্বারা ওর সামনে 2 দ্বারা যদি তুমি এই দিকে গুণ করাই দাও, ও এই 2 আর 2 তো কাটাই যায়, শেষ, তার মানে এন এইচ মাইনাস এক্স, এই এন এই এইচ এর সাথে গুণ অবস্থায় আছে, এই সবগুলোই তো কাটা, জি কাটা এম কাটা, জি কাটা এম কাটা, 2 কাটা 2 কাটা, শুধু বাসে কত, এন, আর বাসে কত, এইচ মাইনাস এক্স, তার মানে এন ওর সাথে গুণ অবস্থায় আছে, এন এইচ মাইনাস এক্স। তো তুমি এন দ্বারা এই ভিতরে গুণ করাই দাও, এন এইচ মাইনাস এন এক্স ইকুয়াল টু কত হয়, এক্স। দরকার আমাদের কি, যে কত উচ্চতায় মিলবে এই এক্সটা বের করা, তাই না? তো তুমি যদি এক্সটাকে এই পাশে সরাই দাও, তার মানে কত হবে, এক্স প্লাস এন এক্স ইকুয়াল টু কত হইতো, এন এইচ। তুমি এই জায়গা থেকে এক্সটাকে কমন নিতে পারতে, এক্স যদি কমন নেই, 1 প্লাস এন ইকুয়াল টু কত হইতো, এন এইচ। শুধু বের করবো আমরা কি, এক্স, এক্স ইকুয়াল টু কত হইতো, এন এইচ ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এইগুলো তোমার সূত্রটা। তো তুমি এই প্রথম থেকে এই জিনিসটাকে একদম সরাসরি বের করতে পারতে, এই শুরু থেকেই তো তুমি এই জায়গায় থেকে সরাসরি কেটে দিতে পারতে, এই যে এই এক লাইন থেকে আমি কিন্তু তোমার বসাইছি, এই এক লাইন থেকেই পুরোটা ডিরাইভ করতে পারতে, বাট আমি তোমারে পুরোটা দেখাইছি যাতে করে তুমি প্রথমবার ধরতে তোমার অনেক বেশি সুবিধা হয়। কিভাবে কাজ করে, যে এপি বিভব শক্তি গতিশক্তির এন গুণ হবে কত উচ্চতায়, এই এইচ এক্স উচ্চতায়, এই যে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এন গুণ হবে, এই সারফেস থেকে এই উচ্চতা আর এই উচ্চতা, এই যে উচ্চতাটা এখন সে আছে কতটা উচ্চতায়, এক্স, আর এই পুরো উচ্চতা কত, পুরো উচ্চতা কত, এইচ, পুরো উচ্চতা হচ্ছে এইচ, তার মানে এইটা যদি এক্স হয় তাহলে এই উচ্চতা কত, এইচ মাইনাস এক্স, তার মানে এই এক্স উচ্চতায় সে বিভব শক্তির এন গুণ হবে, অথবা 1/3 অথবা 1/4 হবে, 1/4 হবে, 1/3 হবে, 1/2 হবে, অথবা হাফ হবে, অথবা 2 গুণ হবে, 3 গুণ হবে, 5 গুণ হবে, যে গুণটা হবে সেই এন এর, এই সমীকরণে কোনটারে কি বলে দেখো তো, এই এন, এন হচ্ছিল কত গুণ হবে বা কত শতাংশ হবে, কত গুণ, কত গুণ, যদি বলি যে দ্বিগুণ অথবা 1/3,
আর এইচ এইচ হচ্ছিল কত উচ্চতায় আছে, উচ্চতা উচ্চতা। আর এক্স কি, এক্স হচ্ছিল যে উচ্চতায় তারা মিলিত হবে, এক্স, এক্স এর পরিচয়, এক্স এর পরিচয় হচ্ছিল যে উচ্চতায় তারা এন গুণ হবে, বা যে উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 2 গুণ হবে, 3 গুণ হবে। উচ্চতায় বিভব এন গুণ হবে, কত গুণ হবে, এন গুণ। আমরা তো এটাকে ধরে নিছি এন গুণ। তো তুমি এই জায়গায় যদি মান বসাইতে তাহলে ডিরেক্ট পেয়ে যাইতে। তুমি এই জায়গা থেকে মনে রাখবে x = nh ডিভাইডেড বাই 1 প্লাস x, একবারে সরাসরি এই সূত্রটা মনে রাখবে। এইটাকে কত স্টার দিতে হবে, 4 স্টার, খুব বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাস করানো হবে, পাশাপাশি কোন টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবগুলো বলে দেওয়া হবে, যেগুলো তোমার বোর্ড পরীক্ষার জন্য একদম 100% ক্লিয়ার। সোফার বুঝতে পারছি, এই গেল মোট কনসেপ্ট। এই উচ্চতায় কত গুণ হবে। এবার আমরা দেখবো চলো ক্ষমতা। বুঝতে পারছো বিষয়টা কিভাবে হয়, যে EP = m কে এই কে, এই কে হচ্ছে কাইনেটিক এনার্জি আর ইফ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। mv x = n 1/3 1/2 হাফ mv স্কয়ার। v এর পরিবর্তে আমরা বসাইছি কত দিয়ে, v = 2gh - x, 2gh - x। তো দুই মধ্যে থেকে mv কাইটা দাও, 2 দিয়ে 2 আর 2 কে কাইটা দাও, তার মানে বাঁচে কত, x = n × h - x। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে কত, x = nh ডিভাইডেড বাই 1 প্লাস, এইটারে কত বলে, ওরে বেটা এটা x কেন, এটা হচ্ছে n 1 প্লাস n, এটা তো n, আমরা তো h লিখি নাই, n ই লিখছি, বাট এই কেসটাই আসলে h লিখে ফেলছি। n, n হচ্ছিল কত উচ্চতায় তারা n গুণ হবে। সোফার বুঝতে পারছি, এই গেল সবগুলো কনসেপ্ট। পরবর্তী কনসেপ্ট থাকবে হচ্ছিল ক্ষমতা। ক্ষমতা এখন আমরা একটু বেশি স্পিডে পড়াবো মা। আচ্ছা, পরবর্তী কনসেপ্ট থাকবে হচ্ছিল ক্ষমতা। ক্ষমতা, পরে কর্মদক্ষতা, আর হচ্ছিল মোটর দ্বারা কাজ। ক্ষমতা বা পাওয়ার, ক্ষমতা, ক্ষমতা = কত হয়, ক্ষমতা বা পাওয়ার, পাওয়ার = হচ্ছিল w/t, p হচ্ছিল w/t। তো এই w কত লেখা যায়, w আমি তোমার এর আগে শিখাইছি, w f * s ডিভাইডেড বাই t। তো এই f কে তুমি পাশে রাখো, আর s/t, s/t, s/t কত হয়, b, f * b। এটা কখন, পাওয়ার যদি একটা ক্রেন টেনে তোলে উপরের দিকে, কোন একটা বস্তুকে যদি একটা ক্রেন দিয়ে টেনে তোলা হয় উপরের দিকে b বেগে, তাহলে এই ক্ষেত্রে পাওয়ার হবে হচ্ছিল f * v, ওই ক্রেনের পাওয়ার হবে হচ্ছিল f * v। আর p হচ্ছিল w/t, এই ক্ষেত্রে হচ্ছিল f * s হচ্ছিল বল ইনটু সরণ, ওকে আমরা t দ্বারা গুণ করাইছি, এই যে w পাওয়ার হচ্ছিল w/t। তো তোমার এই কেসগুলোতে আরো আসে, w এর পরিবর্তে তুমি লিখতে পারো হচ্ছিল p হচ্ছিল w হচ্ছিল mgh ডিভাইডেড বাই t, এটাও লিখতে পারো। ওকে, সোফার বুঝতে পারছো জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এই গেল মোট পাওয়ারের কনসেপ্ট। পাওয়ার p হচ্ছিল w/t, তুমি যদি w কে যদি সামনে আনতে তাও চলতো। এই জায়গায় পাওয়ার কি, যদি সূত্র তুমি লিখতে যাইতে, পাওয়ার, পাওয়ার হচ্ছে ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম, বা ক্ষমতা, ক্ষমতা কত হয়তো, কাজ বাই সময়, কাজ বাই সময়, তাই না। সফার বুঝতে পারছি জিনিসপত্রগুলো কিভাবে কাজ করে। p হচ্ছিল w/t, w এর পরিবর্তে আমরা লিখতে ছিল f * s। আমি এটা কিন্তু জানি যে w = fs, w f * s। পাশাপাশি তুমি এটাও লিখতে পারো w p * v, এই জিনিসপত্র আমি তোমার শিখাইছি। তো তুমি যদি এই জায়গায় থেকে লিখতে দে w p * v, p হচ্ছিল w/t, আর w এর পরিবর্তে লিখতে পারতে হচ্ছে p * v/t। আর AP আর AP আবার কাইটা দিও না, AP হচ্ছিল পাওয়ার, আর AP হচ্ছিল প্রেসার। AP এটা হচ্ছিল পাওয়ার, PP পাওয়ার, আর AP প্রেসার।
পাওয়ার, আর এইপি হচ্ছিল প্রেসার। প্রেসার, এইপি হচ্ছিল প্রেসার আর এইপি হচ্ছিল পাওয়ার। তুমি আবার পিপি কাইটা দিও না, তোমার এই জিনিসটার দরকার নাই, তোমার এটা মাথা নষ্ট করার সময় নেই, এটা মুছে দিলাম আমরা, এটা তোমার দরকার নেই, তুমি এই পর্যন্ত জানলেই চলছে। তো পি ইজিক্যালটা হচ্ছিল ডাব্লিউ বাই টি, পাওয়ার ইজিক্যালটা হচ্ছিল কাজ বাই সময়। সুপার গেল এনাফ কনসেপ্ট, ক্ষমতা। এইবার দেখবো চলো আমরা কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি জিনিসপত্রটা খুবই সোজা, এই জায়গায় থেকে কোশ্চেন সেট করে, এসএসসি তে সহজ দিনগুলোই আসে। তো আমরা এবার দেখবো চলো এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, এফিসিয়েন্সি ইকুয়াল টু কি? এফিসিয়েন্সি কর্মদক্ষতা ইকুয়াল টু পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। যা দিলাম আর যা পেলাম। সোজা কথা হচ্ছিল যদি তুমি একটা ব্যালেন্ডার রাখতে অথবা জুস করার মেশিন, তো এই একটা মেশিনের ভিতরে যদি তুমি আপেলের জুস দিতা, আপেল দিতা, এর ভিতর যদি অনেকটা স্বাদ থাকতো, ব্লেড যুক্ত, তো এটা যদি ঘুরতো, তাহলে ডেফিনেটলি এর ভিতরে যদি আমরা একটা আপেল দিতাম, আপেল তো চিনো, যদি আপেলের ভিতরে প্রবেশ করাইতাম, তো এর ভিতর থেকে যে জুসটা বের হতো ডেফিনেটলি সেটা গ্লাসে পড়তো, গ্লাস, এটা আপেলের জুসই হইতো, তাই না? এই আপেল দিলে কি এর ভিতর থেকে কমলার জুস পাওয়া যেত? ডেফিনেটলি না। তো ওইটাই এফিসিয়েন্সি ওই রকম, যা দিলাম ইনপুটে, যা দিলাম আর আউটপুটে যা দিলাম, যা দেওয়ার সেম জিনিসপত্র এটা ফিরে পাবো। তো তুমি আপেল দিয়ে তার কমলার জুস পেতে পারো না। তো সেইটাই বলা হচ্ছিল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এফিসিয়েন্সি কে প্রকাশ করা হয়েছিল এটা ইকুয়াল টু, এই শর্ট ফর্মে লিখতে পারে পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট, তাই না? তো এই জায়গায় এইটাই মেইন সূত্র, এই জায়গায় থেকে বেশি কিছু নাই। যে কর্মদক্ষতা এটা ইকুয়াল টু হচ্ছিল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। তো কত শতাংশ হয়েছে সেটাকে প্রকাশ করবো বলে এই জায়গায় তুমি 100% দ্বারা গুণ করাই দিবে, তাইলেই তুমি পেয়ে যাবে একদম পার্সেন্টেজে পেয়ে যাবে যে কত শতাংশ হয়েছে এফিসিয়েন্সিতে, কত কর্মদক্ষতা, কত পার্সেন্ট। এরপর হচ্ছিল মোটর দ্বারা কাজ। এই মোটর দ্বারা কাজ কিন্তু আমরা খুব সহজেই শিখে ফেলছি, এইটা আর পড়ানোর খুব একটা বেশি দরকার পড়বে না। মোটর দ্বারা কাজ কি? কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল এম জি এইচ, বাট এই জায়গায় মোটরের পাওয়ার দ্বারা কাজ করা হয়, যে কোন একটা মোটর দ্বারা একটা পানির ট্যাঙ্কে পানি চলছে, এই যে একটা সারফেস, এই সারফেসের উপরে একটা টাঙ্কি আছে, এই টাঙ্কিতে একটা পাইপ, আরএফএল পাইপ দিয়ে তুমি উপরে এই যে মোটর পাম্প দিয়ে এর ভিতরে পানি প্রবেশ করেছে। কতটা উচ্চতায় পানিকে রাখছো? হয়তো বা 100 মিটার, 100 মিটার উচ্চতায় 10 লিটার পানি অথবা 10 কেজি পানি 1 মিনিটে তুলতে পারছে, 1 মিনিট। তাহলে এই জায়গায় মোটরের পাওয়ার কত? পাওয়ার পি ইকুয়াল টু হচ্ছিল পাওয়ার ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই টি। তো এই জায়গায় ডাব্লিউ তুমি কত পাইতে? এই যে এম জি এইচ ডিভাইডেড বাই টি, তাই না? তো তুমি এই জায়গায় যদি কত ভর দিয়ে দেখছো 10 কেজি, জি কত? জি কিন্তু তুমি জানো, জি ইকুয়াল টু কত? 9.8। আর এইচ কত? এই যে 100 মিটার বসাইতে কত সময় নিছে? 1 মিনিট 60 সেকেন্ড। তার মানে এম কত বসাইতে? 10 ইন্টু 9.8 ইন্টু এইচ কত? 100 ডিভাইডেড বাই টি কত? 60। 1 মিনিট সমান সমান কত? 60 সেকেন্ড। এসআই এককে বসাইতে হবে এটা সবকিছু। এই দায়িত্ব হচ্ছিল মোটরের পাওয়ার। বাট যদি কাজটা বের করতে চাইতে, এই যে কাজ, যদি কাজ বের করতে চাইতে, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কত? পি ইন্টু টি, পাওয়ার ইন্টু টাইম, তাই না? তোমার মোটরের পাওয়ার যদি দেওয়া থাকতো কত? 1.5 এইচপি, হর্স পাওয়ার। এত এইচপি এর একটা মোটর দেওয়া আছে, তাইলে কতটুকু কাজ করছে, তো তখন তোমাকে এই জিনিসপত্রগুলো, এই সময় এবং পাওয়ার, এইচপি এর মান দেওয়া থাকে। তো 1 এইচপি সমান সমান কত? এই জিনিসপত্র তোমার জানা উচিত যে 1 এইচপি সমান সমান 1 এইচপি, এইচপি এর ফুল ফর্ম হচ্ছিল হর্স পাওয়ার। হর্স পাওয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 1 এইচপি সমান সমান 746 ওয়াট,
746 ওয়াট। তো তোমাকে নিয়ে হিসেব করতে হচ্ছিল হর্স পাওয়ারকে নিয়ে হিসেব করতে হচ্ছিল ওয়াটে। পাশাপাশি এই জায়গায় আরো কিছু দেওয়া থাকে, কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান সমান কত হয়? 1000 ওয়াট। কিলো মানে কি? হাজার। তুমি কিন্তু জানো যে 1K 2K, এই কে মানে হচ্ছিল 1000। এই গেল সোফার মোট কেস। আমি এই জিনিসপত্রগুলো দুইবার পড়াই নাই। কেন পড়াই নাই? এই জিনিসপত্রগুলো খুবই সিম্পল, এগুলো আমরা সবাই পারি। যে এফিসিয়েন্সি পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। সোফার ইন আ নাটসেল আমরা সবগুলো কনসেপ্ট পড়ে ফেলছি। এই গেল ওয়ার্ক এনার্জি পাওয়ারের যা যা কিছু আছে বইয়ের সবকিছু পড়াইছি। ইভেন বইয়ের যেগুলো আছে এর থেকেও বেশি পড়াইছি, যাতে করে টিচার যদি কোশ্চেন করে যে অনেক বেশি কিছু ভয় দাঁড়াবো টিচারকে বা স্টুডেন্টকে, যাতে করে তোমার যদি কোশ্চেনের প্যাটার্ন যদি অনেক বেশি হাই হয় তারপরেও যাতে তুমি কোশ্চেনটাকে সলভ করতে পারো এবং খুব বেটার ফলাফল বয়ে আনতে পারো। আর সেইভাবেই ক্লাসটাকে কন্টিনিউ করানো হয়েছে। তুমি দেখছো যে ক্লাসের পারফরমেন্সটা কিভাবে হবে। তো প্রত্যেকটা ক্লাস এরকম দুর্দান্ত ভাবেই করা হবে, কারণ আমি তোমাকে বলছি তো যে পরিশ্রম মানুষকে বিশ্বাসী বানায়, আর বিশ্বাসীরা সর্বদাই বিজয়ী হয়। তো তুমি পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ তোমার সফলতা নিশ্চিত। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। আমরা অনেকটা বেশি পড়ে ফেলছি। আগামীকাল আমরা এই ক্লাসের সিকিউ নিয়ে হাজির হব ইনশাল্লাহ, ঠিক রাত সন্ধ্যা 7টায়। আর সেই সময় তোমার উপস্থিতি আমরা কামনা করি। আর সকলেই ভালো থাকবে। আর আজকের ক্লাস এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ, অল অফ ইউ গাইস। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সকলের সঙ্গে খুব আনন্দে থাকবে। সি ইউ নেক্সট ক্লাস। তো ভাইয়া চলো এই জায়গা থেকে আমরা ক্লাসটাকে শেষ না করে একটা সিকিউ কে সলভ করাই দেই, দেখি যে এইগুলো দ্বারা আসলে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারি কিনা। চলো আমরা এই জিনিসটাকে মুছে দিয়ে একটা সিকিউ তুলে রাখি। খুব সুন্দর একটা সিকিউ তুলি এবং তুমি দেখবে যে অ্যাকচুয়ালি যে জিনিসপত্র আমরা শিখছি এইগুলো দ্বারা খুব সহজেই যে কোনো সিকিউ কে একদম প্রিসাইজ করে ফেলা যায়। চলো আমি একটা সিকিউ কে এখন লিখবো। খুব সুন্দর মতো একটা সিকিউ লিখবো, যে সিকিউ এর স্টেটমেন্ট খুব কম সেইটাকেই লিখবো আমরা। অনেক বেশি সিকিউ স্টেটমেন্ট গুলো অনেক বড় বড় দিয়ে রাখছেন টিচার। খুব বাট্টা, এত বড় বড় কেন? হ্যাঁ, দিনাজপুর বোর্ড একটা কোশ্চেন সলভ কর। দিনাজপুর বোর্ড যথেষ্ট সুন্দর একটা কোশ্চেন সেট আপ করছেন টিচার দিয়ে। দিনাজপুর বোর্ড 2025। তোমার আগে কোশ্চেন স্টেটমেন্ট আমি দিয়ে রাখি। দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড 2025। রিসেন্ট টাইমে আসা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ। কোশ্চেন কর্তা কি বলছেন যে 2.5 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর। কোশ্চেন করতে স্টেটমেন্ট সেট করছেন যে 2.5 কিলোওয়াট। আমি তোমাদের বলছি যে এই জিনিসপত্রগুলো আসেই দে, আমি মাত্রই তোমাদের শিখাইছি যে 1 কিলোওয়াট সমান সমান কত হয়? 1000 ওয়াট। তো এই জিনিসপত্রগুলো তোমার মাথায় রাখতে হবে। 1 কিলোওয়াট এর একটি বৈদ্যুতিক মোটর, 1 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর, একটি বৈদ্যুতিক বৈদ্যুতিক এ বেটা বৈদ্যুতিক বানান তো হয় নাই। বৈদ্যুতিক বৈদ্যুতিক মোটর 12 কেজি 12 কেজি ভরের একটি বস্তুকে, 12 কেজি ভরের একটি বস্তুকে একটি বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল। 20 মিটার মানে 20 মিটার উপরে তুলছে, 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল। ছেড়ে দিল
কথা হচ্ছে যে বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো, সুন্দর, বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো, ওটুকু লেখার দরকার নাই। মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। গ নাম্বার কোশ্চেন, কোশ্চেন করতে খুব সুন্দর কোশ্চেন করছেন, মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। নির্ণয় করো গ। ঘ নাম্বার আরো একটা কোশ্চেন করতে সেট করছেন। তিনি বলছেন যে মুক্ত হয়ে পড়ন্ত বস্তু ভূমিপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। আমি তোমাকে কোশ্চেনটা বলে দেই যে মুক্ত অবস্থায় পড়ন্ত বস্তু বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে? 1/4 হবে। কত উচ্চতায়? মুক্ত হয়ে পড়ন্ত বস্তুটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, মানে কত উচ্চতায়, কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি 1/4, 1/4 হবে। বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। এক চতুর্থাংশ। এক চতুর্থাংশ হবে। আমি তোমার মাত্রই কিন্তু শিখাইছিলাম যে এই জিনিসপত্রগুলো তোমার বইয়ে আসবে। তো তুমি দেখো তুমি মোটরের কর্মদক্ষতা কত, গ নাম্বার কোশ্চেন যদি আমরা সলভ করাইতাম, কোশ্চেন নাম্বার গ, তো তুমি দেখবে এক লাইনে আনসার হয়। গ নাম্বার কর্মদক্ষতা কি, তুমি লিখবে যে দেয়া আছে, দেয়া আছে, এই জায়গায় থেকে ছোটবেলার বার তুমি করবে, দেয়া আছে, তুমি যেভাবে লিখবে যে দেয়া আছে, কি কি দেয়া আছে, যে এত কিলোওয়াটের একটি ক্ষমতা দেওয়া আছে, পি পি ইকুয়াল টু দেওয়া আছে ছিল 2.5 কিলোওয়াট, তার মানে কত, 2500, 1000 দ্বারা গুণ করাইলে কত হইতো, 2500 ওয়াট, 250 ওয়াট। আচ্ছা, এর একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি, এই জায়গায় ভর দেওয়া আছে এম, এম দেওয়া আছে কত, 12 কেজি, 12 কেজি, এবং উচ্চতা এইচ, এইচ দিয়ে রাখছেন, এইচ ইকুয়াল টু কত, 20 মিটার, 20 মিটার। অ্যাকচুয়ালি এটা তো 2.5 ইন্টু 1000, 2.5 ইন্টু 1000 কত আসে, 2500 আছে, সেম জিনিস। তো এবার মোটরের কর্মদক্ষতা, এই মাত্র কর্মদক্ষতা বের করার সূত্র তোমার আমি দেখাইছি। এফিসিয়েন্সি ইকুয়াল টু পাওয়ার আউটপুট, আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। আউটপুটে আমরা কিন্তু কত পাইছো, আউটপুটে পাইছো হচ্ছিল কাজ, পাওয়ার ইকুয়াল টু হচ্ছিল ডাব্লিউ ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট, তাই না? এই যে আমি তোমার দেখাইছিলাম যে পি ইকুয়াল টু হচ্ছিল কি ডাব্লিউ বাই টি, ওই জায়গায় বসাই দিছি ডাব্লিউ বাই টি, এই টি কে নিচে ডাইরেক্ট গুণ করাই দিতে পারো, তার মানে ডাব্লিউ ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট ইনটু টি, মানগুলো বসাই দাও। এই জায়গায় সময়ের মান কি দেওয়া আছে, গিভেন সময় নাই, তার মানে ডাব্লিউ এর মান তুমি যদি বসাইতে, ডাব্লিউ ইকুয়াল টু কত হইতো, ডাব্লিউ ইকুয়াল টু আমি তোমার শিখাইছি, ডাব্লিউ ইকুয়াল টু কত হয়, এম জি এইচ, তার মানে এই জায়গায় উচ্চতায় তুলছে তো একটা বস্তু, এই যে বস্তু ওয়াটার ছিল ট্যাঙ্কে, এই ওয়াটারকে একটা পাইপ দ্বারা একদম এতটা উচ্চতায় তোলা হয়েছে, এই এই অবস্থানে তোলা হয়েছে পানিকে, এই পানির ভর কত, 12 কেজি, তাই না? এই যে কতটা উচ্চতায় তুলছে, এই উচ্চতা দেওয়া আছে 20 মিটার, আমি তোমার মাত্র এই জিনিসপত্র শিখাইছি, 20 মিটার উচ্চতায় তুলছে। এই অবস্থানে বস্তুটির কৃত কাজ বিভব শক্তির পরিবর্তনের সমান এম জি, এফ ইকুয়াল টু কত, এম জি এইচ, বিভব শক্তির পরিবর্তনের সমান, তো তুমি এই জায়গায় বসাও না, এম জি এইচ ডিভাইডেড বাই পি পাওয়ার ইনপুট ইনটু হচ্ছে হলো টাইম। তো দেখো যে পাওয়ার ইনপুট এম এর মান কত, 12 কেজি, জি কত, 9.8, আর এইচ কত, এইচ তো হচ্ছিল 20 মিটার, 20 ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট, ইনপুটের পাওয়ার কত, এই যে 250, পাওয়ার ইনপুট এটা দিছেন 2500 ইনটু টি, এই পেয়ে যাবো হচ্ছিল আমরা আনসার। এখন কথা হচ্ছে ভাই, এই যে টি আপনি কি করবেন, টি আপনি কি করবেন, তো টি কিচ্ছু করার নাই, টি ওইভাবেই রেখে দিতে হবে, এই জায়গায় টি কে কিছু করার নাই, কারণ টি এর মান কোশ্চেনে গিভেন নাই, তো টি এর মান যদি কোশ্চেনে গিভেন না থাকে তো তুমি টি কে কিছু করতে পারো না।
তো তুমি চাইলে টি কে ধরে নিতে পারো, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, অথবা টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড, যে কোনো কিছু মান ধরে নিতে পারো। আর যে মানটা তুমি ধরবে সেই জায়গায়, সেই মানটা এই জায়গায় লিখে দিবে যে ধরি ধরি টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তুমি এই টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড ধরতে পারো, অথবা টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, 4 সেকেন্ড, যেটা মনে হবে তুমি সেটা ধরতে পারো, কারণ এই জায়গায় সময় গিভেন নাই। যদি সময় গিভেন না থাকে তাহলে তোমাকে এই ফর্মুলার এই পর্যন্ত রাখলেই চলবে, এটাতেই 100% মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ কোশ্চেনে ফুল ডেটা বের করার জন্য টোটাল মানগুলো দেয়া নাই, তোমাকে ধরে নিতে হবে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড অথবা 4 সেকেন্ড, যে কোনো কিছু ধরলেই চলবে। সোফার এই গেল গ নাম্বার। বুঝতে পারছি কিভাবে কাজ করে, যে পাওয়ার ইনপুট বাই পাওয়ার আউটপুট। সোফার চলো আমরা আরো একবার দেখি, এফিসিয়েন্সি পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট। তো এই P is equal to কি পাওয়ার আউটপুট W ডিভাইডেড বাই টি, W ডিভাইডেড বাই টি, W কে নিচে টি কে নিচে গুণ করে দিলে W is equal to পাওয়ার ইনপুট ইনটু টি, W is equal to কত mgh পাওয়ার ইনপুট ইনটু টি, সবগুলো মান বসাই দিছি, আমরা আনসার পেয়ে। পরবর্তীতে হবে কত উচ্চতা, এই যে আমি তোমার মাত্রই কিন্তু সূত্রটা শিখায় রাখছি, যে এই x is equal to কত হবে, কত উচ্চতায়, x is equal to হবে হচ্ছে nh ডিভাইডেড বাই 1 প্লাস n। তো দেখো তো এই n এর মান এই জায়গায় কত দিয়ে রাখছেন, 1/3, 1/4 অংশ হবে 1/4 ইনটু m জি হাফ m বি স্কয়ার, তাই তো বিভব শক্তি, তো m জি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 এই বেটা হাফ m বি স্কয়ার, তাই না। এই যে গতি শক্তি, তো এই m দিয়ে কে লেখা যায় হচ্ছে e p ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 ইনটু e কে 1/4 হবে, তাই না। এই যে n এর মান তুমি বসাবে কত, 1/4, তার মানে 1/4 ইনটু h ডিভাইডেড বাই কত 1 প্লাস 1/4। তো তুমি একবার ডিরেক্ট ক্যালকুলেশন করো, উপরেরটা যদি ক্যালকুলেশন করতে, তাহলে কত আসতো h/4 ডিভাইডেড বাই কত হইতো 4 প্লাস 1, তার মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 4, এক লাইনে করছি, তুমি এই জায়গায় করবে লসাগু করছো 4 প্লাস 1, 4 ইনটু 4 প্লাস 1, তার মানে 4 প্লাস 1 মানে 5 ডিভাইডেড বাই 4, তুমি এই 4 আর এই 4 কাইটা দাও, তার মানে বাসে কত h/5। এই h এর মান তোমার দেয়া আছে কত, উচ্চতা সম্ভবত গিভেন, ওই যে 20 মিটার, কোশ্চেনে গিভেন উচ্চতা 20 মিটার বসায় দাও, 20 ডিভাইডেড বাই 5, 4 5 20 এত মিটার। জসনা, এই তো এইটাই হচ্ছিল এ লেভেল ফিজিক্স এর কারবার। বাংলাদেশি ফিজিক্স হইলে কি করে, যে তোমার এদিক সেদিক ঘুরায়া ফেসায়া নানান দুনিয়া ঘুরায় তোমার এই পর্যন্ত আনতো, বাট এ লেভেল ফিজিক্স কই পর্যন্ত রাখে তোমার দেখছো। এ লেভেল ফিজিক্স কোথায় পড়ানো হয়, ইংল্যান্ড। তো যদি তুমি এ লেভেল ফিজিক্স এর সাথে থাকতে চাও তাহলে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, তাই না। আমরা তোমাকে এ লেভেল ফিজিক্স এর এই জিনিসপত্রগুলো শিখাবো, কিভাবে এ লেভেল ফিজিক্স অ্যাকচুয়ালি কাজ করে। বুঝতে পারছো কিভাবে কাজ করে, কিচ্ছু জানতে হয় না, শুধুমাত্র 20 বসাইছি, আমরা পেয়ে গেছি আনসার। কত মিটার, 4 মিটার উচ্চতায়। এই যে একটা বস্তু যদি আমরা ছেড়ে দিতাম গ্রাউন্ড ফ্রেম থেকে 20 মিটার উপর থেকে ছাড়ছি, পুরো উচ্চতাটা কত 20 h, আর এই উচ্চতা কত, এই x ইজ ইকুয়াল টু কত আসতো 4 মিটার, আর এই যে যতটা উচ্চতা সে কভার করছে, যতটা টোটাল উচ্চতা, এই যে h ইজ ইকুয়াল টু কত আসতো 20 মিটার, তার মানে 1/4 হবে কত উচ্চতায়, 4 মিটার উচ্চতায় হবে হচ্ছিল গতিশক্তি, বিভব শক্তি গতিশক্তির 1/4। এই যে বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে কত উচ্চতায়, 4 মিটার উচ্চতায়। সোফার বুঝতে পারছি কিভাবে এই ক্লাসগুলো কাজ করবে। তো এই সবগুলো কোশ্চেন আগামীকাল নিয়ে আমরা হাজির হব, আর সেই ক্লাসে তুমি থাকবে, অবশ্যই থাকবে আশা করি। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আমি তোমার সবকিছু দেখায় রাখলাম, এটা যেটা আমরা সলভ করলাম এটা ছিল ঘ। তো তুমি যদি এই সূত্রটা মাথায় রাখো তাহলে বুঝতে পারছো তোমার অবস্থান কই থাকবে, 1 প্লাস n কই থাকবে, এই সূত্রটা কত 4 স্টার দিয়েই রাখতে পারো, তুমি এর থেকে বেশি দিতে পারো 4 স্টার। তুমি খুব সুন্দর মতো এই ক্লাসটা পরবর্তীতে রেকর্ড দেখবে এবং পজ দিয়ে দিয়ে নোট করবে, সবগুলো জিনিসপত্র নোট করবে। পরীক্ষার হলে বসার আগে তুমি শুধু এই নোটটাকে একদম চোখ বুলায় যাবে, এরপরে দেখবে পরীক্ষার হলে তোমার স্পিড হাই, তোমার স্পিড থাকবে একবারে 100/100। তো দেখা হচ্ছে আগামীকাল,
ঠিক সন্ধ্যা 7টায়। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ, অল অফ ইউ গাইস। ইনশাআল্লাহ সকলেই থাকবে। আর আজকের ক্লাস এই পর্যন্ত। সি ইউ নেক্সট ক্লাস।